কিছুক্ষণ পরে রায় দেখল ওই ভ্যান গাড়িটা অপর রাস্তা থেকে এইদিকে আবার আসছে। রায় খুব একটা পাত্তা দিল না। একটু পর রায় দেখল ভ্যানে থাকা লোক দুটো তার দিকে এগিয়ে আসছে। রায় নিজের ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য হাঁটতে লাগলো, কিন্তু লোক দুটো অতি দ্রুত রায়ের সামনে এসে দাঁড়ালো। রায় অনেকটা চমকে গেল এমনটা হওয়ায়। ভ্যানে থাকা লোক দুটো তার পাশে দাঁড়ানো, তাদের মুখে ভয়ঙ্কর হাসি। কেন যেন তাদের সুবিধা লাগলো না রায়ের কাছে। জনশূন্য রাস্তায় এভাবে দুইজন পুরুষের সামনে থাকা যে কোনো মেয়ের জন্য ভয়ের। তাদের চোখের নজর অনেকটা আন্দাজ করে ফেলেছে রায়। নিজের ব্যাগ বুকের সাথে শক্ত করে ধরে দৌড়াতে লাগলো রায়। লোক দুটোর মধ্যে একজন বলল, পাখি তো চলে যাচ্ছে রে, ধরো রে। রায় দৌড়ে বেশি দূর যেতে পারল না। ইটের সাথে ধাক্কা লেগে পড়ে গেল রাস্তায়। দুর্বল শরীরে উঠে দাঁড়ানোর এখন যেন যুদ্ধ জয় করা। রায় সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো। সে বুঝে গেছে আস্থার রক্ষা নেই পিশাচদের হাত থেকে, কিন্তু শেষ রক্ষার হলো না। রায়কে লোক দুইটা ধরে ফেলল। আবছা অন্ধকারে রায় তাদের পৈশাচিক হাসি দেখছে। নিজের ইজ্জত বাঁচাতে রায় হাত জোর করে বলল, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমার ক্ষতি করবেন না, আমি তো আপনাদের বোনের মতো। লোক দুটো রায়ের কথায় পাত্তা দিল না। একজন বলল, ভাই তাড়াতাড়ি একে নিয়ে পাশের কাশবনে চল, কেউ দেখে ফেলে বিপদ, সুযোগ বারবার আসে না। অপরজন রায়ের কাছে আসতে রায় চিৎকার করে মানুষ ডাকতে লাগলো, কিন্তু রায়ের ডাক কারোর কানে গেল না। পিশাচ দুটো রায়ের মুখ চেপে ধরল। রায়ের ওড়না ছিঁড়ে হাতে বাঁধল, বাকি অংশ দিয়ে রায়ের মুখ বাঁধল। রায় নিজেকে রক্ষা করার চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়ে গেল। অন্ধকার রাত গ্রাস করেছে পুরো শহর। ঘুমন্ত শহরে রাতের আধারের কান্না কেউ শোনে না। অন্ধকার জঙ্গলে রায় নিজেকে বাঁচাতে চেষ্টা করতে লাগলো। রায় বেঁধে রাখা মুখ দিয়ে চিৎকার করতে চাইল, কিন্তু সে বারবার ব্যর্থ হল। মানুষ রূপে থাকা পিশাচ দুটো রায়ের শরীর খুবলে খাবলে খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ল তার ওপর। রায় নিজেকে বাঁচাতে চেষ্টা করতে লাগলো, কিন্তু ওদের থাপ্পড়ের আঘাতে রায় হার মেনে গেল। অন্যদিকে সাইমা নিজের ঘরে বসে আছে। পুলিশের কাছেও সে যেতে পারছে না। এতে করে অনেকের জীবন আরো ঝুঁকিতে পড়বে। হাজার রকম চিন্তার মাঝেই সাইমার নাম্বার একটা কল আসে। সাইমা কল আসতে রিসিভ করে। তারপর কয়েক মুহূর্ত যেতেই সাইমা অপর পাশের কথা শুনেই এক দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। গেটের কাছে আসতে দেখতে পেল তিনজন লোক একটা গাড়ির ভিতর থেকে অনেকের অজ্ঞান অবস্থায় তার বাড়ির সামনে ফেলে রেখে গেছে। সাইমা স্বামীর কাছে দৌড়ে যায়। অন্ধকারের স্বামীর মুখটা দেখে চমকে ওঠে সাইমা। পুরো মুখ রক্তবর্ণ ধারণ করেছে। স্বামীর নিথর দেহ থেকে চিৎকার করে উঠল সাইমা। অপরদিকে রায় নিজেকে বাঁচাতে চেয়েও ব্যর্থ হল। নির্জন রাতে রায়ের কষ্টগুলো বুঝতে কেউ এগিয়ে এলো না। অবশেষে রায় শান্ত হয়ে গেল, নিজের ভাগ্যকে মেনে নিল। কিন্তু হঠাৎ করে কেউ একজন ঝাঁপিয়ে পড়ল লোক দুটোর উপরে। লোক দুটো মুহূর্তেই চিৎকার করে উঠল। তারা রায়ের উপর থেকে সরে গেল। রায় অন্ধকার রাতে তাকে সাহায্য করার জন্য কোনো মানুষকে দেখতে পেল না। একটা কুকুর পিশাচ দুটোকে কামড়ে দিচ্ছে। লোক দুটো নিজেদের বাঁচাতে চেষ্টা করছে। রায় নিজের হাত খুলতে চেষ্টা করে। হাতের গিঁট অনেকটা আলগা হয়েছিল, তাই খুব সহজেই রায় হাতের বাঁধন খুলে ফেলল। অতঃপর সে অন্ধকার কাশবনের ভেতর দিয়ে যত দ্রুত সম্ভব দৌড়াতে লাগল। প্রচণ্ড ক্ষুধা, কষ্ট, ভয় আর আঘাতে রায় দৌড়াতে পারছে না। অনেক দূরে ল্যাম্পপোস্টের আলো জ্বলছে। রায় জানে না কোন দিক দিয়ে যেতে হবে, শুধু জানে এই কাশবন তার পেরিয়ে যেতে হবে। রায় ছেঁড়া কাপড়ে দৌড়াতে লাগলো কাঁদতে কাঁদতে। অবশেষে মেন রাস্তার উপরে চলে এলো রায়। রাস্তা একেবারে মানবশূন্য। এখন যদি কেউ তাকে মেরেও ফেলে তবু কেউ টের পাবে না। আকাশে মেঘ জমেছে, আর সেই মেঘ বৃষ্টির হয়ে জমিনে বর্ষণ হলো। পুরো শহরের সাথে রায় নিজেও ভিজে গেল সেই বৃষ্টিতে। এই বৃষ্টি যেন শহরকে ভেজাতে আসেনি, রায়ের গায়ে লেগে থাকা পিশাচদের স্পর্শ ধুয়ে দিতে এসেছে। বৃষ্টির পানিতে রায়ের চোখের পানি মিশে গেল। নির্জন রাতে বৃষ্টির তারা চোখের পানি আড়াল করে দিল। রায় ল্যাম্পপোস্টের আলোতে নিজের দিকে তাকালো। তার জামার হাতা ছিঁড়ে ফেলেছে ওরা। তার কোমর অনাবৃত অবস্থায়, শরীরের সাথে ছিঁড়ে জামাটা লেগে আছে। রায় নিজেকে ঢাকার জন্য পাগলের মতো ব্যাগ খুঁজতে লাগলো বৃষ্টির মধ্যে, কারণ ব্যাগটা না পেলে যে বাকি সম্মানটুকু হারাতে হবে দিনের আলোয়। রায় রাস্তার পাশে ব্যাগটা খুঁজতে লাগলো। পরিশেষে রাস্তার এক পাশে ব্যাগটা খুঁজে পেল। দৌড়ে যে ব্যাগটা
জড়িয়ে ধরল বুকের সাথে। ব্যাগটা বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ল রায়। ঠিক তখনই পেছনে একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল। রায় টলমলো চোখে পেছনে ফিরে তাকালো। ল্যাম্পপোস্টের হালকা আলোয় রায় কুকুরটাকে দেখতে পেল। মুহূর্তে রায়ের বুক ভার হয়ে গেল। মাত্র কয়েকদিনের রুটির বিনিময়ে এই বোবা প্রাণীটা তার ইজ্জত বাঁচিয়েছে, অথচ যাদের সাথে বছরের পর বছর থেকেছে তারা তাকে ছুঁড়ে ফেলেছে নর্দমায়। যাদের অন্ধর মতো বিশ্বাস করেছে, দিন শেষে তারাই বেইমানি করেছে। কিন্তু আজ এই বোবা প্রাণীটা তাকে বাঁচিয়েছে। রায় বরাবরের মতো কুকুর বড্ড ভয় পেত, কিন্তু আজ কেন যেন সে ভয় পেল না। সামনে থাকা কুকুরটাকে বড্ড নির্ভরযোগ্য মনে হলো তার। রায় নিজের 2 হাত পেতে দিল কুকুরটার দিকে। রায় হাত পেতে দিতে এই অবুঝ কুকুরটা রায়ের দিকে দৌড়ে এলো। রায় 2 হাত কুকুরটাকে জড়িয়ে ধরল। তারপর কাঁদতে কাঁদতে বলল, এখন থেকে তুই আমার সাথে থাকবি। আমার এই দুনিয়াতে একে অন্যের জন্য বাঁচব। আমাদের আর কাউকে লাগবে না রে। খেয়ে থাকি আর না খেয়ে থাকি, আমরা একসাথে থাকবো, আমরা একসাথে বাঁচব। অবুঝ কুকুরটা তার অসহায় মালিকের কথা ঘেউ ঘেউ করে উঠল 2 বার। হয়তো সারা জীবন একসাথে থাকার কথা দিয়েছে সেও। রায় ব্যাগ থেকে একটা বড় ওড়না বের করল। তারপর সেটা শরীরে পেঁচিয়ে উঠে দাঁড়ালো। তারপর চোখের পানি মুছে কুকুরটার দিকে তাকিয়ে বলল, আজ থেকে আর কান্না নয়, আজ থেকে শুধু নিজের জন্য বেঁচে থাকবো আমি। আজ থেকে এতিম আমি, যার কেউ নেই, যার কাউকেই দরকার নেই। একটা বিপদের রাত পেরিয়ে গেল, কিন্তু এই রাত কোনো ঘরের নিচে রায়ের কাটল না। সকালের সূর্যটা প্রতিদিনের মতো সোনালি কিরণ রায়ের উপকার দিল না। কারো চিৎকারে ঘুম ভেঙে গেল রায়ের। কেউ একজন চিৎকার করে বলল, এসব রাস্তার পাগল কোথা থেকে যে আসে কফি শপের সামনে? সকালবেলা এসে পাগলের মুখ দেখা লাগবে। কফি শপের মালিকের চিৎকারে রায়ের ঘুম ভেঙে গেল। ভোর রাতে কফি শপের নিচে আশ্রয় নিয়েছিল সে। তারপর কখন যে ঘুমিয়ে গেছে টের পায়নি। দুর্বল শরীরে রায় উঠে বসল। কফি শপের মালিক চিৎকার করে বলল, পাগল ছাগল দল কোথাকার, সরে এখান থেকে তাড়াতাড়ি, আর আসবি না এখানে। রায় লোকটার দিকে চোখ তুলে তাকিয়ে বলল, আমি চলে যাচ্ছি, আর কখন আসবো না। কিন্তু আপনি দয়া করে চিৎকার করবেন না, আমি এখনই চলে যাচ্ছি এখান থেকে। রায় তার কুকুরকে নিয়ে হাঁটা শুরু করলো, কিন্তু হাঁটতে পারছিল না। গতকাল রাতে কাশবনে খালি পায়ে দৌড়ানোর জন্য পায়ের নিচে ক্ষতবিক্ষত হয়ে গেছে। তবু রায় হাঁটতে লাগলো। রায় কয়েক পা হাঁটতে এই কফি শপের মালিক বলল, থেমে দাঁড়াও। রায় থেমে গেল। তারপর পেছনে থেকে বলল, আবার কি হয়েছে? আমি তো চলে যাচ্ছি, আবার ডাকছেন কেন? লোকটা রায়ের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, লোকটা যেন রায়ের মাঝে অন্য কাউকে খুঁজছে। কিছু সময় পর লোকটা বলল, তোমাকে অনেক চেনা চেনা মনে হচ্ছে। কেন যেন মনে হচ্ছে তোমাকে আগেও কোথাও দেখেছি আমি। রায় হাসে লোকটার কথায়। তারপর উপহাস ভরা কণ্ঠে বলে, আমার মুখটা তো অচেনা নয়, শুধু সময় বদলে গেছে। আগে এই শপের সামনে আসলে আপনার শপের লোকেরা ম্যাডাম বলে সম্মান দিত, আর এখন আপনি ঘাড় ধাক্কা দিচ্ছেন। আগে আমি দামি পোশাক পরে আসতাম, আর এখন পাগলের মতো। কয়েকদিন আগেও আপনার কফি শপের একজন রেগুলার কাস্টমার ছিলাম আমি, আপনার একজন আদরের কাস্টমার রায়। আশা করি মনে পড়ে যাবে। এবার আমি আসি। লোকটার কৌতূহল যেন বেড়েই গেল, কারণ রায়ের বাবার সাথে তার 2 বার কথা হয়েছিল। লোকটার বেশ টাকা পয়সা আছে, কিন্তু তার মেয়ে এমন পাগলের মতো রাস্তায় ঘুরছে কেন? লোকটা নিজের কৌতূহল মেটাতে না পেরে বলল, কিন্তু তোমার এই অবস্থা কেন? রাস্তার পাশেই বা কেন থাকছো? রায় খোলা আকাশের দিকে তাকিয়ে আক্ষেপ ভরা কণ্ঠে বলল, ভাগ্য আমার সাথে এক নিষ্ঠুর খেলা খেলেছে, তাই এই অবস্থা আমার। লোকটার কৌতূহল যেন কয়েক ধাপ বেড়ে গেল। তবু লোকটা নিজের কৌতূহল দমিয়ে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ক্ষুধার্ত, তুমি চাইলে কিছু খেয়ে নিতে পারো। রায় লোকটার দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে তারপর বলে, আমার খাবার চাই না। যদি সাহায্য করতে চান তাহলে একটা কাজের ব্যবস্থা করে দিন আমাকে, আপনার কাছে কৃতজ্ঞ থাকব। অন্যদিকে সাইমা হাসপাতালের বারান্দায় বসে আছে। চোখের পানি শুকিয়ে গেছে তার। কাল রাতে মানুষের সাহায্য নিয়ে অনেককে হাসপাতালে নিয়ে এসেছে সে। অনেকের চিকিৎসা চলছে। খুব খারাপভাবে তাকে মারা হয়েছে। শরীরের ভেতর অনেক আঘাত পেয়েছে সে। অনেকের জ্ঞান নেই। ডাক্তার বলেছে অবস্থা ভালো না। কয়েক ঘন্টা যাবৎ অনেকের উপর লাঠি দ্বারা অমানবিক নির্যাতন করা হয়েছে, যার ফলে ফুসফুস, কিডনি ও বুকের পাঁজরে প্রচুর আঘাত পেয়েছে সে।
অবস্থা ভালো না খুব বেশি। অনেকের মা বাবাকে খবর দিয়েছে সাইমা। তারা গ্রামের বাড়ি থেকে রওনা দিয়ে অপরদিকে রায়ের বড় ভাই নিজের ঘরে বসে আছে। গভীর চিন্তা তাকে গ্রাস করছে। তাকে দেখে মনে হচ্ছে কোনো জটিল সমস্যার হিসাব মেলাচ্ছে সে। রায়ের বড় ভাবি স্বামীকে বিষণ্ণ অবস্থায় বসে থাকতে দেখে বলল, কি ব্যাপার রায়হান? কাল রাত থেকে দেখছি তুমি যেন কি ভাবছ। তোমার কি কিছু হয়েছে? রায়ের ভাই স্ত্রী হঠাৎ ডাকে কেঁপে ওঠে। তারপর স্বাভাবিক হওয়ার ভান করে বলে, আমি ঠিক আছে, আমার আবার কি হবে? কাজের একটু প্রেশার, তাই কিছু ভালো লাগছে না। ওই ব্যাপার? আমি আরো ভাবলাম যে কি যেন হয়েছে তোমার। রায়ের ভাই কয়েক সেকেন্ড চুপ থেকে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করো না, আমি মানতে পারবো না। আর কখনো বিশ্বাস নিয়ে খেলার আগে আমায় শেষ করে দিও তুমি। রায়ের ভাবি স্বামীর এমন কথাই ঢোক গিলে বলল, কিসব বলছো রায়হান? আমি কেন বিশ্বাস নিয়ে খেলা করব? রায়হান হালকা হেসে বলে, আমি জানি তুমি এমন কিছু করবে না, তবু বললাম আর কি। বলা তো যায় না কখন কি হয়ে যায়। রায়ের ভাই কথাটা বলে ঘর থেকে বেরিয়ে যায়। আর রায়ের ভাবি গভীর চিন্তায় মগ্ন হয়ে যায়। রায় কফি শপের ভেতরে বসে আছে। তার পাশে কুকুরটা বসে আছে। রায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অবুজ কুকুরটা। রায় ওর মাথায় হাত বুলিয়ে দেয়। কুকুরটা জিহ্বা দিয়ে রায়ের হাত চেটে দিতে শুরু করে। বিনিময়ে রায় তার মিষ্টি হাসি উপহার দেয়। শপের মালিক দূরে দাঁড়িয়ে রায় আর কুকুরের ভালোবাসা দেখে। রায়কে দেখে কেন যেন তার মনে অনেক মায়া লাগে। প্রথমে পাগল ভেবে তাড়িয়ে দিলেও পরে যখন বুঝতে পারে তার নিয়মিত একজন কাস্টমার রায়, তখন বেশ অবাক হন তিনি। কয়েকদিন আগেও যে মানুষটা শরীরে অভিজাত্যর ছোঁয়া থাকত, যার শরীরে দামি পোশাক থাকত, হাতে দামি ব্যাগ থাকত, গলায় কানে হাতে স্বর্ণের অলংকার থাকত, সে মানুষটাকে আজ পাগল ভেবে ভুল করেছিলে। কোথায় সেই মায়াময়ী সৌন্দর্য? শরীরে ময়লা কাপড়, মাথায় কুকড়ার চুল জট বেঁধে গেছে, শরীরে ময়লা, মুখে ক্ষুধার ছাপ। অথচ এই মেয়েটাই একদিন তার দোকানের খাবার কিনে রাস্তার অসহায় মানুষকে খাওয়াতো, আর আজ সে নিজেই খাবার পাচ্ছে না। শপের মালিক ওয়েটারকে দিয়ে খাবার পাঠিয়ে দিল রায়ের জন্য। তবে অবাক করা বিষয়, রায় খাবারগুলো পেয়ে নিজে খেতে শুরু করলো না। খাবারগুলো অর্ধেক ভাগ করলো। তারপর কুকুরটার সামনে খাবারগুলো দিয়ে দিল। কুকুরটা তার মালিকের আচরণে শুধু ঘেউ ঘেউ করে উঠল। রায় তার পরম স্নেহের হাত বুলিয়ে দিল অবুজ প্রাণীর শরীরে। তারপর চলে গেল হাত ধুতে। অপরদিকে রায়ের ভাই রায়হান মাহমুদ তার এক পুরনো বান্ধবীকে কল করল। একটু পর ওপাশ থেকে ফোন রিসিভ করতে রায়হান বলল, এত দেরি করছিলি কেন ফোন ধরতে তুই? ওপাশ থেকে বলল, কাল থেকে তোকে কতবার ফোন করলাম, কিন্তু তুই রিসিভ করিসনি, মেসেজগুলো সিন করিসনি। আমি ওখানে সব বলে দিয়েছি। রায়হান নিজেকে সামলে বলল, সরি দোস্ত, আসলে একটু সমস্যায় ছিলাম, তাই ফোন ধরিনি, আর মেসেজ চেক করতে মনে ছিল না। এবার বল, তোকে কাল যে ওষুধের নাম লিখে পাঠিয়েছি ওইটা আসলে কিসের ওষুধ? একটা বাচ্চা মিসক্যারেজ করার ওষুধ। খুবই পাওয়ারফুল ওষুধ এটা। একবার কেউ খেলে বাচ্চা বেশিক্ষণ টিকবে না। তুই ঠিক বলছিস তো? আরেকবার দেখে বল তাসনিম। আমার উপর তো সন্দেহ আছে। 4 বছর মেডিকেলে মা ও শিশু বিশেষজ্ঞ হয়ে কাজ করছি, আমার কেন ভুল হবে? ধন্যবাদ তাসনিম, রাখছি আজ, পরে কথা হবে। 2 দিন পার হয়ে গেছে। সময়ের সাথে মানুষের জীবনের পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। সৃষ্টিকর্তা কখন কাকে কোন অবস্থায় নিক্ষেপ করে তা কেউ বলতে পারে না। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, রাস্তায় লোকজন একেবারে নেই। ওরা এখন ওই কফি শপে কাজ করে। কাস্টমারের কাছ থেকে খাবারের অর্ডার নিয়েই তার কাজ। কফি শপের মালিক রায়কে একটা বাসায় থাকার ব্যবস্থা করে দিয়েছে। সেখানে আরও 2 জন মেয়ে থাকে, তাদের সাথেই রুম শেয়ার করে থাকতে হবে। 2 দিনে বেশ অনেকটা নিজেকে গুছিয়ে নিয়েছে রায়। বুকের ভেতরটা আজকাল বড্ড শক্ত মনে হয় রায়ের কাছে। কামার যেমন লোহাকে আঘাত করে শক্ত একটা রূপ দেয়, রায় নিজেও আজকাল তেমন শক্ত হয়ে গেছে। নিষ্ঠুর দুনিয়ার মানুষ তার নরম হৃদয়টাকে শক্ত করে তুলেছে। কেন যেন আজকাল চাইলেই হাসতে পারে না রায়। হাসিটা যেন হৃদয়ে জমা থাকা কষ্টের নিচে চাপা পড়ে গেছে। তবে কফি শপের মালিক রায়ের ওই অবস্থা কেন হয়েছিল তা জিজ্ঞাসা করেনি, যদিও রায় নিজে অবাক হয়েছিল। রায় বাইরে তাকিয়ে বৃষ্টি দেখছে। আজকাল এই বৃষ্টি রায়ের ভালো লাগে না, অনেক বেশি বিরক্ত লাগে। রায় নিজের জামার পকেট থেকে মোবাইল বের করল। মোবাইলের লক খুলতে আবরারের হাসিমাখা মুখের একটা ছবি ভেসে উঠল। রায় সেই দিকে তাকিয়ে রইল পলক্ষীনভাবে। ছবিটাতে হাত বোলাতে বোলাতে রায় বলল,
চাইলে কি সব ভুলে যাওয়া যায় আবরার? আপনি কত সহজে ভুলে গেছেন, কিন্তু আমি আপনাকে ভুলতে পারছি না। এই কয়েকদিনে 1 সেকেন্ডের জন্য আপনাকে ভুলতে পারিনি। জানেন, আপনার আর আমার সম্পর্কে কোনো দোষ নেই, শুধু মানুষের কালো নজর পড়েছে আমাদের সম্পর্কের উপর। সবাই বলতো আপনার সাথে নাকি আমাকে মানায় না, আপনার মতো এত সুন্দর মানুষের সাথে আমায় নাকি যায় না। আচ্ছা আবরার, সবাই কি পারফেক্ট হয়? দুনিয়ার সব কিছু কি পারফেক্ট হয়? আমি তো আজ পর্যন্ত কোনো কিছু পারফেক্ট পাইনি। সব জিনিস খাদ আছে, কিন্তু মানুষ সেই খাদ খোঁজে না। মানুষ সত্য মিথ্যার পার্থক্য করতে জানে না। মানুষ অসহায়ের চোখের ভাষা বোঝে না। মানুষ বুকের ভেতরের ক্ষত দেখে না। সবাই শুধু সাদা কালোর পার্থক্য করতে ব্যস্ত। জানেন আবরার, জীবনে পারফেক্ট কাউকে খোঁজাও ভুল। আপনাকে ভালোবাসার একটা বিশাল কারণ কি জানেন? আপনি আপনার পাশে একদম পারফেক্ট কাউকে চাননি। কিন্তু মজার ব্যাপার কি জানেন? আমি আমার পাশে পারফেক্ট কাউকে চেয়েছিলাম, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, যাকে দেখে ধর্ষক মনে হবে না, যার মধ্যে প্রতারক লুকিয়ে থাকবে না, যার মধ্যে কোনো হিংস্র সত্তা থাকবে না। আমি কুৎসিত হলেও সেই পারফেক্ট মানুষটাকে পেলাম, আবার হারিয়ে ফেললাম। এত সহজে মানুষ কেন হারিয়ে যায় আবরার? আমি যে হারাতে চাই না, আমি শুধু চাইবো আপনি অনেক ভালো থাকুন। আমার মতো কখনো যেন আপনাকে প্রিয় মানুষ হারাতে না হয়। আমি সেটা সহ্য করতে পারবো না আবরার। রাইফোনটা নিজের বুকের সাথে চেপে ধরল, তারপর তাকিয়ে রইল আকাশে আসা ঝুম বৃষ্টির দিকে। যারা আবরার আর রায়ের মিষ্টির প্রণয়ের সাক্ষী, যারা তাদের প্রণয় খণ্ডনের সাক্ষী। অপরদিকে রায়হান একটা ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। দোকানে অনেক ভিড়। ভিড় কমে যেতেই রায়ের ভাই দোকানে প্রবেশ করে। দোকানের কর্মচারী রায়হানকে বলল, আপনার কি লাগবে? রায়হান নিজের পকেট থেকে একটা কাগজ বের করল, তারপর কর্মচারীকে কাগজটা দিয়ে বলল, এটা কি আপনাদের দোকানের বিল পেমেন্টের কাগজ? দোকানদার কাগজটা দেখে বলল, হ্যাঁ, এটা আমাদের দোকানের কাগজ। আমরা কাস্টমারকে এই কাগজ দেই, যে কাগজে শুধু ওষুধের নাম, তারিখ আর টাকার পরিমাণ লেখা থাকে। ওষুধের দাম বিষয়ক নানা কারণে কাস্টমারের সাথে ঝামেলা হয়, তাই আমরা এই কাগজ দেই। আচ্ছা, আপনাদের তো দোকানে সিসি ক্যামেরা আছে, তাই না? কয়েকদিন আগে এই দোকান থেকে একটা কাগজে লেখা ওষুধটা একজন নিয়ে নিচ্ছিল। আপনি যদি কষ্ট করে বলতেন কি ওষুধটা নিয়েছিল, তাহলে খুব ভালো হতো। সরি ভাইয়া, আমরা অচেনা কাউকে সিসি ক্যামেরার ফুটেজ দেখাই না। আপনাকে দেখতে হলে পুলিশের সহায়তা নিতে হবে। আমি কিছু করতে পারবো না ভাইয়া। রায়ের ভাই কর্মচারী ছেলেটাকে আর কিছু বলবে, ঠিক তখনই তার ফোন বেজে উঠল। রায়ের ভাই বেশ বিরক্ত হলো। ফোনটা পকেট থেকে বের করে দেখলো তার স্ত্রী কল করেছে। রায়হান নিজেকে স্বাভাবিক করল, তারপর ফোন রিসিভ করে কিছু বলতে যাবে এর আগে এই ওপাশ থেকে তার স্ত্রী চিৎকার করে বলল, রায়হান, তুমি তাড়াতাড়ি বাসে আসো। আমাদের রাফি আর নেই রায়হান, আমাদের রাফি কথা বলছে না। আমাদের ছেলেটা মনে হয় শেষ হয়ে গেছে রায়হান, তুমি তাড়াতাড়ি আসো। আমার কলিজা কথা বলে না, আমার পাপ আমাদের ছেলেটার উপর এসে পড়েছে, ওকে বাঁচাতে হবে রায়হান। রাফিকে ছাড়া আমি বাঁচব না। স্ত্রীর কান্নার মধ্য দিয়ে এমন অদ্ভুত কথা শুনে রায়হান ব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে আমাদের রাফির? বল আমাকে কি হয়েছে, আর তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। ওপাশ থেকে রায়হানের স্ত্রী বলল, আমি আর মা রান্নাঘরে ছিলাম। রাফি ঘরে খেলা করছিল। আমি কাজ শেষ করে ঘরে আসি। রাফিকে ঘরে না পেয়ে আমি ওকে ডাকতে থাকি, কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে আমি ওয়াশরুমে যাই, আর সেখানে গিয়ে দেখি আমাদের রাফি মেঝেতে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। মাথার নিচে রক্ত লাল হয়ে গেছে। রায়হানের যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। আল্লাহ বলে একটা চিৎকার দেয় রায়হান, তারপর দৌড়ে চলে যায় গাড়ির কাছে। বৃষ্টি থেমেছে কিছুক্ষণ আগে। রায় এখন কাস্টমারদের অর্ডার নিচ্ছে। দোকানে বেশ কয়েকজন কাস্টমার এসেছে। রায় তাদের অর্ডার নিতে টেবিলের কাছে গেল। সর্বশেষ শেষের টেবিলে গেল অর্ডার নিতে। একজন লোক মাথা নিচু করে বসে আছে। রায় নরম গলায় তাকে বলল, স্যার, আপনার অর্ডারটা যদি একটু বলতেন তাহলে খুব ভালো হতো। লোকটা রায়ের দিকে মাথা তুলে তাকাতে রায় অবাক হয়ে বলল, আপনি এখানে? লোকটা রায়কে দেখে হালকা হেসে বলল, আরে আপনি এখানে? সেদিন রাস্তায় যে ঝগড়া করলেন বাবা গো, তা আমাকে দেখে এত অবাক হলেন কেন? আমার এখানে আসতে মানা আছে নাকি? রায় নিজেকে স্বাভাবিক করে বলল, আপনার অর্ডারটা বলুন, এত বকবক করতে পারবো না, ঝগড়া করার মুড নেই। লোকটা আস্তে করে বলল, আপনি একটা কোল্ড কফি দিন আমাকে, আর কিছু লাগবে না। রায় অর্ডারটা নিয়ে চলে গেল। লোকটার প্রতি প্রথম দিন থেকে বিরক্ত রায়। কফি শপে ওয়েটারের সংখ্যা কম, তাই রায় নিজেই অচেনা লোকটার জন্য কফি নিয়ে এলো।
লোকটা কি যেন ভাবছে। রায়ের কেন যেন মনে হলো লোকটি গভীর মনোযোগ দিয়ে কিছু চিন্তা করে যাচ্ছে, কিন্তু মুখে তা প্রকাশ করছে না। কেমন অন্যমনস্ক হয়ে বসে আছে। লোকটার মুখের হাসিটাও কেমন যেন লোক দেখানো। রায় অচেনা লোকটার কাছে গেল, তারপর কফিটা টেবিলে রেখে দিল। তবু লোকটার হুঁশ নেই। এক মনে সে ভেবেই যাচ্ছে। রায় টেবিলের উপর আস্তে করে টোকা মেরে বলল, আপনার কফি। অচেনা লোকটার ধ্যান ভাঙল রায়ের কথায়। রায়ের দিকে তাকে হালকা এসে লোকটা বলল, ও আচ্ছা, ধন্যবাদ। আপনি যে কফি দিয়েছেন খেয়ালই করা হয়নি। রায় মুচকি এসে চলে গেল। লোকটার মুখে পাশে লেগে থাকা হাসিটা কেমন যেন হৃদয়ের স্নিগ্ধ হাসি লাগালো না রায়ের কাছে। হাজার কষ্টের মাঝে মানুষ যেভাবে হাসে ঠিক ওই রকম মনে হয়। অপরদিকে আবরার আর সাদি বসে আছে। আবরার আজ 2 দিন ভার্সিটিতে ক্লাস নেয় না। সে আর ওই ভার্সিটিতে লেকচারার হিসেবে থাকবে না। সাদি আবরারের ঘাড়ে হাত রেখে বলল, বন্ধু, হুট করে সিদ্ধান্ত নিতে নেই। রায়ের সাথে আলাদা করে কথা বলো। আঙ্কেল আর আন্টি তোর জন্য মেয়ে দেখা শুরু করেছে। এত দ্রুত কিছু করিস না। আমার মনে হয় তোর আরেকটু সময় নেওয়া দরকার। আবরার থমথমে গলায় বলল, তুই এখনো রায়ের কথা বলে যাচ্ছিস? একের পর এক অন্যায় করছে সে, সবাইকে ঠকিয়ে গেছে। এখন মা বাবা যা করবে আমি তাতেই খুশি। সন্তান হিসেবে আর তাদের ইচ্ছার বিরুদ্ধে যেতে চাই না। মানুষ নাকি পাপ করলে তার শাস্তি দুনিয়াতে কিছুটা হলেও ভোগ করে। তবে মজার ব্যাপার হলো মানুষ তা সহজে বুঝতে পারে না। একটা অন্যায় কাজ খুব সহজে করা যায়, কিন্তু সেই কাজের ভয়াবহ কর্মফল আস্তে আস্তে মানুষ ভোগ করে, যার যন্ত্রণা মানুষ না সহ্য করতে পারে আর না কাউকে বলতে পারে। রায়হানের ছেলেকে হাসপাতালে নেওয়া হয়েছে। মাথার পেছনে আঘাত পেয়েছে। ওয়াশরুমে পা পিছলে পড়ে এই অবস্থা হয়েছে। ছোট রাফির শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে। ডাক্তার রাফির চিকিৎসা করছে। রাফির জন্য জরুরি ভিত্তিতে রক্তের ব্যবস্থা করতে বলেছে ডাক্তার। কিন্তু রায়হান অনেক খুঁজে ও নেগেটিভ রক্ত 1 ব্যাগের বেশি জোগাড় করতে পারিনি। সাদিকে খবর দেওয়া হয়েছে রক্তের জন্য, কারণ তার রক্ত ও নেগেটিভ। কিন্তু রাস্তায় ট্রাফিকের জন্য সে আটকে গেছে। রাফির অবস্থা ভালো না। মাথার পেছনে বেশ গাঢ় আঘাত লেগেছে তার। ছেলের জন্য কাঁদতে কাঁদতে রায়ের ভাবে অসুস্থ হয়ে গেছে। একমাত্র ছেলের কিছু হলে কিভাবে থাকবে সে। অন্যদিকে রায় কফি শপের টেবিলগুলো পরিষ্কার করছিল। ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। হঠাৎ ফোন বেজে উঠতেই কেঁপে ওঠে রায়, কারণ অনেকদিন তার খোঁজ কেউ নেয় না। রায় টেবিল মোছার কাপড়টা রাখল, তারপর পকেট থেকে ফোন বের করে কিছুটা অবাক হলো। ফোনে সাদি ভাই নামটা উঠে আছে। রায় ফোনটা রিসিভ করে বলল, সাদি ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওপাশ থেকে সাদি বলল, ওয়ালাইকুম আসসালাম রায়, আমি ভালো আছি। তুমি ঠিক আছো তো? জি সাদি ভাই, আমি একদম ঠিক আছি। হঠাৎ কল করলেন যে? রায় অনেক বড় সমস্যা হয়ে গেছে। রাফি ওয়াশরুমে পা পিছলে পড়ে গেছে। মাথার পেছনে অনেক আঘাত পেয়েছে। ওকে হাসপাতালে নেওয়া হয়েছে, কিন্তু রাফি মনে হয় বাঁচবে না। ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করতে পারেনি তোমার ভাই। আমার রক্ত নেগেটিভ। আজ 2 দিন আমি রক্ত দিয়েছি। ডাক্তার হয়তো আমার শরীর থেকে রক্ত নেবে না। তার মধ্যে আমি ট্রাফিকে আটকে আছি। কি করবো বুঝতে পারছি না। সময় মতো রক্ত দিতে না পারলে রাফিকে বাঁচানো যাবে না। রায়ের চোখ ভরে এলো। রাফিকে কলিপিঠে করে মানুষ করেছে নিজের হাতে। সারাদিন গলা জড়িয়ে থাকতো ছোট ছেলেটা। কত রাত বাচ্চাটাকে বুকে নিয়ে পার করে দিয়েছে রায়। বুকের ভেতরটা কেমন খা খা করে উঠল রায়ের। রায় কাপা স্বরে বলল, আমাকে হাসপাতালের নাম বলুন সাদি ভাই। আমার ছোট রাফির ফুপি এখনো মরে যায়নি, এখনো বেঁচে আছি আমি ওকে রক্ত দেব। তাড়াতাড়ি হাসপাতালের ঠিকানা বলুন। সাদি কৃতজ্ঞতার সুরে বলল, আমি জানতাম তুমি কখনো কঠোর হবে না। এই উত্তরটা শুনতে তোমাকে কল করেছি। আমি হাসপাতালের ঠিকানা তোমাকে তোমার ফোনে মেসেজ করে পাঠিয়ে দিয়েছি। তুমি তাড়াতাড়ি যাও। রায় ওকে বলে ফোন কেটে দিল। তারপর মেসেজ চেক করতে লাগলো। সাদির নাম্বার থেকে আসা ঠিকানা সুন্দর করে পড়ে নিল রায়। তারপর এক দৌড়ে চলে গেল কফি শপের মালিকের কাছে। রায়কে দৌড়ে আসতে দেখে মালিক বলল, কি হচ্ছে রায়, এভাবে দৌড়ে আসছো কেন? রায় দুঃখ ভরা কণ্ঠে বলল, কাকা, আমাকে 200 টাকা দিবেন? আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে আমায় যেতে হবে। আমার কাছে টাকা নেই। আপনি আমার বেতন থেকে 200 টাকা কেটে নিয়েন। ছেলেটাকে রক্ত দিতে হবে, নইলে বাঁচবে না। আমি রক্ত দিয়ে আবার চলে আসব। রায়ের এমন আচরণে কফি শপের মালিক অনেক অবাক হলো, কারণ সে রায়ের কথা যতটুকু বুঝেছে তার পরিবার তাকে ত্যাগ করেছে। রায়ের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু রায় তাদের কাছে যাওয়ার জন্য হাত জোর করে কিছু টাকা চাইছে। মালিকের কঠোর হৃদয় কেন যেন মলিন হয়ে যায় রায়ের চোখের পানি দেখলে।
কেন যেন কিছু বলতে পারে না শক্ত গলায়। মালিক টাকার বান্ডিল থেকে 100 টাকার 2টা নোট রায়ের হাতে দিয়ে বললেন, তাড়াতাড়ি ফিরে এসো, বেশি দেরি করো না। রায়ের মুখে কৃতজ্ঞতার হাসি ফুটে উঠল। সে টাকা নিয়ে একটা দৌড় দিল। কিছু দূর যেতেই রায় পেছনে ফিরে তাকালো। তারপর মালিকের দিকে তাকিয়ে বলল, আপনার এই ঋণ আমি কখনো ভুলব না। তারপর রায় দৌড়ে চলে গেল শপের বাইরে। অপরদিকে রাফির অবস্থা ভালো না। 1 ঘন্টার মধ্যে যেভাবে হোক রক্ত দিতেই হবে। সাদির গাড়ি অনেক বড় ট্রাফিকে আটকে গেছে, চাইলেও সে আসতে পারছে না। অন্যদিকে রায় খুব কষ্টে একটা রিকশায় উঠে পড়ল, কিন্তু কিছু দূর গিয়ে সেটাও থেমে গেল, কারণ বিশাল ট্রাফিক। রাস্তার মোড়ে নাকি বাইক অ্যাক্সিডেন্ট করেছে, তাই গাড়িগুলো যেতে পারছে না। সেখানে অনেক ঝামেলা হচ্ছে। রায় রিকশা থেকে নেমে গেল। রিকশাওয়ালার ভাড়া মিটিয়ে রায় রোদের মধ্যে দৌড়াতে লাগলো খুব জোরে। রায় ভুলে গেল তার ক্ষতবিক্ষত পায়ের কথা। রায় ভুলে গেল প্রিয়জনদের দেয়া আঘাতের কথা। রায় ছুটে চলল সন্তান তুল্য ছোট বাচ্চাটার জন্য, যার ছোট্ট হৃদয়ে কোনো পাপ নেই, যে জানে না এই সমাজের জটিলতার কথা। রায় 10 মিনিট দৌড়ে ট্রাফিক পার করল। তারপর আরেকটা রিকশা উঠে পড়ল। হাসপাতালে পৌঁছাতে আরো 15 মিনিট রায়ের লেগে গেল। রায় হাসপাতালে পৌঁছে সাদির নাম্বারে কল করল। তারপর সাদির দেয়া তথ্য মতো রায় 3 তলায় উঠে গেল। রায় একজন নার্সের সহায়তায় 302 নাম্বার রুমের কাছে আসতেই থমকে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে অতি পরিচিত মানুষগুলো, যারা বিনা দোষে তাকে ত্যাগ করেছে। রায়ের পরিবারের সবাই অবাক চোখে রায়ের দিকে তাকিয়ে আছে। তারা যেন রায়কে আশা করেনি এখানে। রায় দৌড়ে ওর ভাইয়ের কাছে গিয়ে বলল, রাফি নাকি অসুস্থ, ওনাকে রক্ত লাগবে। আপনি নাকি রক্ত খুঁজে পাননি, আমি ওকে রক্ত দেব। ডাক্তারকে ডাক দিন দয়া করে, বলুন রক্ত দিতে লোক এসেছে। রায়ের কথা শেষ হতে ওর বাবা বললেন, তোমার রক্ত আমার নাতিকে দেয়া হবে না, তুমি ফিরে যাও। এই বিপদের সময় এমন অদ্ভুত কথা রায় তার বাবার মুখ থেকে আশা করেনি। রায় পেছনে ঘুরে নিজের বাবার দিকে তাকালো। রায়ের বাবা রায়কে উদ্দেশ্য করে আবার বলল, তুমি কোন সাহসে এখানে এসেছ? চলে যাও এখান থেকে। আমাদের নাক কান তো কেটে দিয়েছ, এখন আর কি ক্ষতি করার বাকি আছে? তোমার মুখ আমরা দেখতে চাই না। নিজের বাবার মুখে এমন কথা শুনে রায় কাঁদল না, তার চোখের কোণে অশ্রু জমা হলো না, কিন্তু হাতের মুঠ শক্ত হয়ে গেল। নিজের বাবার দিকে চোখে চোখ রেখে রায় বলল, আমাদের মধ্যে বাবা মেয়ের সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন না আমি আপনার কুলঙ্গার সন্তান, আর না আপনি আমার মহামান্য জন্মদাতা। আপনি সন্তান হিসেবে অনেক আগে আমাকে ত্যাগ করেছেন, আর এখানে আমি রাফির ফুপি হিসেবে নয়, আমি একজন রক্তদাতা হিসেবে এসেছি। তাই আমার সাথে সঠিক করে কথা বলুন। আর একটা কথা, এখানে সাদি ভাই আমাকে রক্ত দেওয়ার জন্য আসতে বলেছে, তাই বারবার নিজের মেয়ে বলে দাবি করবেন না আমাকে, কারণ আমি এখন না আপনার মেয়ে, আর না আপনার অপমান সহ্য করব আমি। রায় আর তার ভাইয়ের রায়হানের দিকে তাকিয়ে বলল, ছেলেকে যদি বাঁচাতে চান তাহলে ডাক্তারকে আসতে বলুন, নইলে আমি চলে যাচ্ছি। এখানে কারো কাছে অপমান হতে আসিনি আমি। রায়ের কথা শেষ হতে রায়হান বলল, আমি ডাক্তারকে ডাকতে যাচ্ছি, একটু অপেক্ষা কর রায়, আমি যাচ্ছি। রায়হান ডাক্তার ডাকতে ছুটে গেল, কারণ বেশি সময় নেই। রক্তের অভাবে নইলে একমাত্র ছেলে মারা যাবে। রায়হান ডাক্তারকে সাথে নিয়ে এলো। ডাক্তার রায়কে দেখে বলল, অবশেষে রক্তদাতা পেলাম, আপনি তাড়াতাড়ি চলুন, ছেলেটার অবস্থা ভালো না, যত তাড়াতাড়ি সম্ভব রক্ত দিতে হবে তাকে। রায় ডাক্তারকে পেছনে যেতে লাগলো। ডাক্তার রায়কে নিয়ে একটা রুমের ভিতরে গেলেন, তারপর একটা বেডে শুতে বললেন। ডাক্তার রায়ের রক্তের গ্রুপ চেক করলেন, তারপর ডাক্তার রায়ের শরীর থেকে রক্ত নিতে লাগলেন। 1 ব্যাগ রক্ত নেওয়ার পর ডাক্তার বললেন, আপনার শরীরে রক্ত স্বল্পতা আছে, আপনার শরীর থেকে 1 ব্যাগ বেশি রক্ত নেওয়া যাবে না, কিন্তু রোগীর আরও 1 ব্যাগ লাগবে। রায় ডাক্তারের দিকে তাকিয়ে হতাশ কণ্ঠে বলল, আমার শরীর থেকে নিয়ে নিন, আর 1 ব্যাগ রক্ত নিলে আমি মরে যাব না, আর মরে গেলেও কারো কিছু হবে না, কিন্তু রক্তের অভাবে ওই বাচ্চা ছেলেটা মারা গেলে ওর মা কষ্ট পাবে, তার বুক খালি হবে, আর আমি সেটা চাই না। তবে আমার একটা শর্ত আছে, আমি বাচ্চাটাকে একবার দেখতে চাই। রায়ের কথায় ডাক্তার যেন অবাক হলেন, কারণ কোনো রক্তদাতা এভাবে রোগীর কথা চিন্তা করে না। নিজের শরীরের ক্ষতি করে কেউ অতিরিক্ত রক্ত দেয় না। ডাক্তার কিছুটা ভেবে বললেন, ঠিক আছে, তবে বাচ্চাটা কষ্ট পাবে এমন কিছু করতে পারবেন না আপনি। রায় মুচকি এসে জবাব দিল, ঠিক আছে। রায়ের শরীর থেকে 2 ব্যাগ রক্ত নেয় ডাক্তার। তারপর রায়কে বললেন, আপনি কিছুক্ষণ আরাম করুন, আমি রক্ত নিয়ে যাচ্ছি, আপনি এখন বেড থেকে উঠবেন না, নার্সকে পাঠিয়ে দিচ্ছি, নার্স আপনাকে বাচ্চাটার কাছে নিয়ে যাবে, এবার আমি আসি। ডাক্তার মুচকি এসে চলে গেলেন।
ডাক্তার যেতেই রায়ের চোখে পানি এলো। একটু আগে কতটা কষ্টে নিজের বাবার সাথে এমন আচরণ করেছে তা কেবল রায় জানে। বারবার কটু কথা শুনতে শুনতে এখন আর সবার সামনে চোখে পানি আসে না, তবে নিরালায় চোখের কোণ টলমল করে অশ্রু দ্বারা। 15 মিনিট পরে একজন নার্স এসে রায়কে বলল, আপনি চাইলে এখন দেখা করতে পারেন রোগীর সাথে। রায় অতি কষ্টে বেড থেকে উঠে বসল। উঠে বসতে রায়ের মাথা ঘুরে গেল। শরীরের সব শক্তি দিয়ে রায় বিছানার চাদর শক্ত করে ধরল। মুখ থেকে একটা শব্দ করল না। তারপর আস্তে আস্তে করে বেড থেকে নিচে নামল। নার্স রায়কে ধরে বাইরে নিয়ে গেল। বাইরে এসে একটা বারের জন্য তার পরিবারের কারোর দিকে তাকল না রায়। নার্সকে ধরে এগিয়ে গেল। নার্স রায়কে আইসিইউ এর ভেতর নিয়ে গেল। রায় আস্তে আস্তে রাফির কাছে গেল। রাফিকে দেখে রায়ের বুকটা কেঁপে উঠল। পুরো মাথা জুড়ে ব্যান্ডেজ, মুখ অক্সিজেন মাস্ক, অচেতন অবস্থায় পড়ে আছে আর তার আদরের বাবাই। রায়ের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, ভালো হয়ে যাও বাবাই, তোমাকে এভাবে একদম মানায় না। তুমি আবার আগের মতো হয়ে যাও। আন্টি তোমাকে রক্ত দিয়েছি, তুমি একদম ঠিক হয়ে যাবে। বাইরে তোমার জন্য সবাই কত কষ্ট পাচ্ছে, আর তুমি অসুস্থ হয়ে শুয়ে আছো। আমাদের আর দেখা হোক বা না হোক, তুমি আমাকে অতীতের মতো আবারও আন্টি বলে ডাকো আর নাই ডাকো, তবু আমি চাই তুমি ভালো থাকো। রায়ের চোখের কার্নিশ পেয়ে জল গড়িয়ে পড়ে। রায় ছোট্ট রাফির কপালে চুমু দেয়। তারপর চোখের পানি মুছে উঠে দাঁড়ায়। মুখে একটা মিথ্যা কাঠিন্য ভাব তুলে ধরে। বাইরে থাকা মানুষগুলোর সামনে আরো দুর্বল হবে না সে। পেছনে ঘুরে রাফিকে দেখে যায়। তারপর বাইরে বেরিয়ে আসে। বাইরে আসতে রায় আবরারকে দেখতে পায়। একটু দূরে সাদিকে নিয়ে দাঁড়িয়ে আছে। রায় নিজের চোখ ফিরিয়ে নেয়। রায় চলে যাবার জন্য পা বাড়ায়, তখন পেছন থেকে রায়ের বাবা বললেন, আপনার টাকা নিয়ে যান, আমার নাতনির জন্য রক্ত দিয়েছেন, নিজের প্রাপ্য টাকা নিয়ে যান। রায়ের বাবা একটা 10,000 টাকার বান্ডিল রায়ের হাতে দেয়। তারপর বলে, আশা করি এতে আপনার রক্তের দাম পূরণ হয়ে যাবে, এখন আপনি আসতে পারেন। নিজের বাবার দিকে তাকিয়ে হঠাৎ করে রায় জোরে জোরে থাকে। রায়ের এমন হাসিতে সবাই চমকে যায়। রায় হাসতে হাসতে একটা চেয়ারে বসে। হঠাৎ করে রায়ের হাসি বন্ধ হয়ে যায়। রায় নিজের বাবার দিকে তাকিয়ে বলল, আপনাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, আবার মায়াও হচ্ছে খুব। যে আপনারা একটু আগে রক্তের জন্য পাগল হয়ে গিয়েছিলেন, সে আপনারা এখন 10,000 টাকা দিচ্ছেন আমাকে, তারপর উপহাস করে আবার চলে যেতে বলছেন। একটা মানুষের জীবনের মূল্য 10,000 টাকা। হ্যাঁ, যেহেতু আমি রক্ত দিয়েছি তাই খুশি আমাকে টাকা দিতেই পারেন, কিন্তু তাই বলে অপমান সহ্য করব না আমি। খুব দিমাগ, তাই না? যে টাকা মানুষের জীবনের মূল্য হয়, সেই টাকা আমার দরকার নেই। আর হ্যাঁ, আপনার সন্তানদের শরীরেও তো আপনার রক্ত বইছে, তাহলে তাদের নিজের কাছে রেখেছেন কেন? তাদেরকে বলুন আপনার রক্তের দাম ফেরত দিতে। রায় টাকার বান্ডেলটা ডাস্টবিনে ছুঁড়ে মারে। তারপর বাবার দিকে তাকিয়ে বলল, এরপর আমাকে নিজের সন্তান মনে করে ভুল করবেন না, কারণ আপনার মেয়ে মরে গেছে, একবার নয়, সে বারবার মরেছে। আর এরপরও যদি কেউ আমাকে একা ভেবে যা ইচ্ছা বলতে আসেন, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। রায় আস্তে আস্তে হাসপাতাল থেকে বেরিয়ে এলো। বুকের ভেতর ভারী হয়ে এসেছে। রোদের প্রখর আলো চোখে পড়তেই রায়ের মাথা ঘুরে গেল। দুর্বল শরীরে হেঁটে চলায় যেন ভীষণ কষ্টকর। রায় হাসপাতালের পাশের একটা দোকান থেকে 1 বোতল পানি কিনে নিল। রায় রাস্তার একপাশে দাঁড়িয়ে নিজের মাথায় পানি ঢালতে লাগলো। তারপর রাস্তার পাশে বসে পড়ল। শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে এসেছে রায়ের। হঠাৎ করেই কেউ একজন রায়ের ঘাড়ে হাত রাখল। রায় আস্তে আস্তে পেছনে তাকালো। সাদিকে দেখে রায় মুচকে হাসল। সাদি রায়ের পাশে বসে বলল, কেমন আছো রাই? কতদিন তোমার সাথে কথা হয় না, তোমার শরীরটা তো ভালো লাগছে না। রায় মাথা নিচু করে হাসে। রায় এক দীর্ঘ শ্বাস নেয়, যেন ভেতরের গভীর ক্ষতগুলো বের করে দিয়েছে। সাদির দিকে তাকিয়ে রায় বলল, আজকাল আমার সাথে কথা বলার কারো সময় আছে? সবাই থাকে অট্টালিকায়, আর আমার তো কুড়ে ঘরে থাকার সামর্থ্য নেই। কোথায় তারা আর কোথায় আমি? যাই হোক, বাবাকে দেখে বেশ অসুস্থ মনে হলো সাদি ভাই। আমার বাবাকে অসুস্থ? রায়ের মুখে এমন কথা সাদি আশা করেনি। বেশ অদ্ভুত আচরণ করছে আজ রায়। সাদি রায়ের কথার জবাব দিয়ে বলল, একটু আগেই তো বললে সে তোমার বাবা নয়, এখন আবার তার কথাই জিজ্ঞাসা করছো, ব্যাপারটা কিন্তু বেশ অদ্ভুত। সাদির দিকে তাকিয়ে রায় বলল, সম্পর্কের অবনতি হলে আমরা চাইলেই প্রিয়জনকে অপমান করতে পারি,
কিন্তু আমরা চাইলে আমাদের প্রিয়জনদের অস্বীকার করতে পারি না। আমরা চাইলেই তাদের প্রতি প্রচণ্ড ভালোবাসা প্রকাশ করতে পারি না। হাজারটা কটু কথায় তাদের অপমান করতে পারি, কিন্তু অপর মানুষটার প্রতি তীব্র অনুভূতি অস্বীকার করতে পারি না। আমার বাবা হয়তো আমাকে যা ইচ্ছে বলছে, এখন হয়তো অনেক বেশি ঘৃণা করে, কিন্তু এখনও কোথাও না কোথাও আমাকে সে আগের মতোই ভালোবাসে। আমি যখন বাবাকে বলেছি তার মেয়ে মরে গেছে, তখন স্পষ্ট তার চোখে আমি পানি দেখেছি। আমরা তাদের মৃত্যুতেই কাঁদি, যাদের অনেক বেশি ভালোবাসি আমরা। প্রায় কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, আমার নিষ্ঠুর বাবা কি সত্যি ভালো আছে সাদি ভাই? সাদি হতাশ কণ্ঠে জবাব দেয়, কাকুর শরীরটা ভালো নেই খুব একটা। কিছুদিন আগে বুকের ব্যথা বেড়ে গিয়েছিল, এখন আগের মতো আর হাঁটা চলাফেরা করতে পারে না। রায় আবার হাসে। সাদি রায়ের হাসার কারণ খুঁজে পায় না। রায় উঠে দাঁড়ায়, তারপর সাদির দিকে তাকিয়ে বলে, আজ তাহলে আসি সাদি ভাই, আমার সাথে আপনার থাকাটা ঠিক না, ভালো থাকবেন। রায় কথাটা বলে হাঁটা শুরু করে। ঠিক তখনই সাদি বলল, আবরার খুব তাড়াতাড়ি বিয়ে করছে রায়, ওর জন্য মেয়ে দেখা হচ্ছে। রায় থমকে যায়, পাথরের মতো দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর পেছনে ফিরে রায় বলল, আমি এতদিন জানতাম সময়ের সাথে নাকি মানুষ বদলায়, তাই বলে ভালোবাসা মানুষকে বদলে ফেলতে হয় জানতাম না। যে মাঝপথে ছেড়ে চলে যায় সে ভালো থাকার জন্যই চলে যায়। আর আমি আপনার বন্ধুকে অনেক ভালোবাসি, তাই তাকে সুখে দেখতে চাই। তার পরবর্তী জীবনের জন্য শুভেচ্ছা। তাকে বলে দিবেন তার প্রতি ভালোবাসা এই জীবনে কমবে না আমার হৃদয় থেকে। শুধু তাকে নিয়ে হাজারটা বসন্ত পার করে দেওয়ার ইচ্ছেটা মরে যাবে, কিন্তু তাকে নিয়ে অপূর্ণ স্বপ্ন দেখা থেমে থাকবে না এই ছোট জীবনে। সে আমার না হোক, কিন্তু অন্য কারোর গল্পে ভালো থাকুক। আমি না হয় দূর থেকে ভালোবেসে গেলাম মৃত্যু না হওয়া পর্যন্ত। রায় কথাগুলো বলে হাঁটা শুরু করে, আর একবারের জন্য পিছনে ঘুরে তাকায় না। সাদি অবাক চোখে তাকিয়ে থাকে। মেয়েটা আজকাল বড়দের মতো কথা বলে। 2 দিন আগেও যে মেয়েকে কিছু বলার আগেই কেঁদে দিত, যে মেয়েটার চোখে আবরারকে পাওয়ার এক আকাশ স্বপ্ন ছিল, সেই মেয়েটাই আজ আবরারকে অন্য কারোর গল্পে সুখী দেখতে চায়। সাদিক কিছুক্ষণ তাকিয়ে থেকে রায়ের চলে যাওয়ার দিকে, তারপর ধীর পায়ে হাসপাতালের ভেতর চলে যায়। আধা ঘন্টা কফি শপে পৌঁছে যায় রায়। তারপর দুর্বল শরীর নিয়ে কাজ করতে থাকে। বেঁচে থাকার জন্য এই কাজটা রায়কে এখন করতেই হবে। রায় চায় না মালিক তার উপর রাগ করুক। সারাদিন কাজ করার পর সন্ধ্যা 6টার দিকে রায়কে ছুটি দেওয়া হয়। রায় বাসায় যেতে কুকুরটা তার কোলে ঝাঁপিয়ে পড়ে। রায় ওকে তুলে নেয়। কুকুরটা রায়ের ঘাড়ে মাথা রাখে। রায় ওর মাথায় হাত বুলিয়ে দেয়, তারপর বলে, আজ আমাকে এত ভালোবাসা কেন দেখানো হচ্ছে? কাজ থেকে মাত্র এসেছি, বাসায় আসতে এইভাবে জড়িয়ে ধরলে হবে? এখন আমি ফ্রেশ হব, তাই সরে যাও এখন। রায় কুকুরটিকে সরিয়ে দেয়, তারপর ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে ডাল আর চাল দিয়ে কোনো কিছু একটা বানিয়ে ফেলে রাখে। তারপর কুকুরটাকে একটা রুটি খেতে দেয় আর নিজে আধা প্লেট খিচুড়ি খেয়ে নেয়। কারণ যেই পরিমাণ খিচুড়ি রায় রান্না করেছে তাতে করে পেট ভরে খাওয়া যাবে না, আর পেট ভরে খেতে গেলে কাল সকালে না খেয়ে থাকতে হবে। তবুও রায় নিজের ভাগ্যকে মেনে নিল। রায়ের সাথে থাকা মেয়ে দুটো রায়কে তেমন পছন্দ করে না, আর এর কারণ যে কুকুরটা তা সে ভালো করেই জানে। তবু রায় এই অবুঝ পশুটাকে ছাড়বে না, কারণ দিন শেষে মানুষকে বিশ্বাস করে শুধু ঠকেছে রায়। কিন্তু অবেলা প্রাণীটাই তাকে একদিন বাঁচিয়েছিল 2টা জানোয়ারের হাত থেকে, যাদের কথা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। রাত ঘড়িতে 10টা। কেন যেন ঘরের ভেতর রায়ের ভালো লাগছে না। ভেতরে চেপে রাখা আগুন যেন দাউ দাউ করে বেড়ে চলেছে। রায় নিজেকে শক্ত রাখতে চায়, বুকের ভেতর দাফন করতে চায় কষ্টগুলো। রায় নিজের চুলগুলো একটা রাবার দিয়ে আটকে নেয়, তারপর নিজের মনকে শান্ত করার জন্য ঘর থেকে বেরিয়ে যায় কুকুরটাকে সাথে নিয়ে। ব্যস্ত শহরের রাস্তা ধরে রায় এগিয়ে চলে। ব্যস্ত শহরে লক্ষ কোটি মানুষের বসবাস, কিন্তু এত মানুষের মধ্যে তার আপন মানুষগুলোকে নিজের বলে দাবি করতে পারে না রায়। রায়ের সাথে ধীর পায়ে এগিয়ে চলে কুকুরটা, যেন রায়কে পাহারা দেয়া তার কাজ। রায় ব্যস্ত রাস্তা পার করে, কুকুরটাকে সাথে নিয়ে হাইওয়ের উপরে হাঁটতে থাকে। এখানে মানুষের যাতায়াত নেই, একটু পরপর একটা করে গাড়ি যাচ্ছে। বেশ নির্জন হাইওয়ে, কিন্তু রায়ের ভয় করে না, কারণ জীবনে যা কিছু হারিয়ে ফেলার ভয় ছিল তা সবকিছু হারিয়ে গেছে। এখন শুধু প্রাণীহীন শরীরটা বেঁচে আছে। রায় হাইওয়ের পাশে থাকা ছোট্ট পথ ধরে হাঁটছিল, কিন্তু হঠাৎ করেই রায় চমকে ওঠে। চোখের সামনে কাউকে আত্মহত্যা করতে দেখে রায়ের ভেতর কেঁপে ওঠে।
একটু দূরেই কেউ একজন হাইওয়ের পাশে থাকা রেলিংয়ের ওপর দাঁড়িয়ে আছে। উপর থেকে একবার পড়ে গেলে মৃত্যু নিশ্চিত। রাই শরীরের সব শক্তি দিয়ে দৌড় দেয়। লোকটাকে সে মরতে দেবে না। লোকটা রেলিংয়ের ওপর থেকে লাফ দেবে। ঠিক ওই সময় রাই যেয়ে তার পা ধরে ফেলে। তারপর চিৎকার করে বলে, এই, আপনি কি পাগল হয়ে গেছেন? নামুন এখান থেকে। আত্মহত্যা করতে এসেছেন কেন? লোকটা যেন বেশ বিরক্ত হলো রায়ের কথায়। লোকটা রায়কে কিছু বলার জন্য রায়ের দিকে তাকাতেই অবাক হয়ে গেল। রায় নিজেও যেন এই লোকটাকে এখানে আশা করেনি। কারণ আর কেউ নয়, এটা তো সেই অচেনা লোকটা যে তাকে ধাক্কা দিয়েছিল, আবার আজকে সকালে তাদের কফি শপে কফি খেয়েছে। রায় লোকটাকে দেখেই চিৎকার করে বলল, আপনার কি ঝামেলা করতে বেশ ভালো লাগে? নামুন এখান থেকে, পাগল লোক কোথাকার। লোকটা বেশ বিরক্ত গলায় বলল, আপনি আমার পা ছাড়ুন, বলে কিন্তু খুব খারাপ হবে। ছাড়বো না আমি। আপনি নিচে নামুন, ছেড়ে দেওয়ার জন্য ধরিনি আমি। নামুন নিচে। রায় লোকটার পা ধরে নিচের দিকে টানতে থাকে। একটা সময় লোকটা ভারসাম্য বজায় রাখতে পারে না আর ঠাস করে নিচে পড়ে যায়। নিচে পড়েই সে মা বলে চিৎকার করে। তারপর রায়ের দিকে কটমট করে তাকিয়ে বলে, আমাকে এখানে ফেলে দিলেন কেন? আপনার জন্য কত ব্যথা পেলাম আমি। রায় বেশ রাগী গলায় জবাব দিল, এতটুকু ব্যথা সহ্য করতে পারেন না, আবার সুসাইড করতে এসেছেন? হাইওয়ের উপর থেকে পড়লে এতক্ষণে সোজা উপরে থাকতেন, হাত পা মাথা একটাও ঠিক থাকতো না এতক্ষণ। এখন বাজে কথা বাদ দিয়ে উঠুন, পড়ুন। প্রায় লোকটাকে উঠতে সাহায্য করে। তারপর লোকটার পাশে পাশে বসে শান্ত গলায় বলল, অবুঝের মতো এখানে উঠেছিলেন কেন? পড়ে গেলে কি হতো জানেন? লোকটা রায়ের কথার জবাব দেয় না, নিচের দিকে তাকিয়ে থাকে। রায় লোকটার দিকে তাকিয়ে আবারও বলল, আপনার নাম কি? এবার লোকটা জবাব দিয়ে বলল, আমার নাম সোহরাব হাসান। আপনার বাড়িতে কে কে আছেন? মা, বাবা, দাদু আর আমি। এখানে আত্মহত্যার মতো এত বড় মহাপাপ কেন করতে এসেছেন? হ্যাঁ? সোহরাবের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সে চোখের পানি মুছে বলল, আমি একজনকে খুব ভালোবাসি। 10 বছর আমাদের সম্পর্ক। পড়ালেখা শেষ করেছি, কিন্তু চাকরি পাচ্ছি না। তাই কয়েকদিন আগে সে আমায় ছেড়ে চলে গেছে। তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে থাকেনি, চলে গেছে আমাকে ছেড়ে। আজ তার অনেক বড় লোকের ঘরে বিয়ে হয়েছে, কিন্তু আমি তাকে ছাড়া থাকতে পারবো না। আজ কয়েকদিন ধরে তাকে অনেকবার বোঝাতে চেয়েছি, কিন্তু সে শোনেনি আমার কথা। আমার পরিস্থিতি না পারছি কাউকে বলতে, না পারছি সহ্য করতে, তাই আজ সুসাইড করতে এসেছি। রাই সোহরাবের কথা শুনে আকাশের দিকে তাকায়। চোখ দুটো পানিতে টলমল করছে, তবুও ঠোঁটের কোণে একটু হাসি রেখে রাই সোহরাবকে বলল, আপনার গল্পটা একটা জ্বরের রোগীর মতো, আর আমার গল্পটা একটা ক্যান্সারের আক্রান্ত রোগীর মতো। আপনি জ্বরের জন্য মৃত্যুকে বেছে নিলেন, আর আমি ক্যান্সারে আক্রান্ত হয়েও বেঁচে থাকার লড়াই করে যাচ্ছি। আপনি জ্বরের কষ্টগুলো আমায় শোনালেন, আর আমি ক্যান্সারের কষ্টগুলো চাপা রেখে দিলাম। ব্যাপারটা কিন্তু বেশ হাস্যকর। সোহরাব বলে, আপনার কথার মানে বুঝলাম না। সব কথার মানে জানতে নেই, কিছু কথা ব্যাখ্যাহীন থাকাই ভালো। একটা কাজ করুন, আপনার বাসায় কল করুন, তারপর বলুন আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে। সোহরাব রায়ের দিকে তাকিয়ে বলল, কিসব বলছেন? আমি আপনার কথায় মিথ্যা কেন বলবো? যা বলছি তাই করুন, প্রশ্ন করবেন না কোনো। সোহরাব রায়ের কথা মতো বাসায় কল করল। সোহরাবের মা ফোনটা ধরার পর সোহরাব বলল, তার অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুনেই সোহরাবের মা চিৎকার করে কাঁদতে লাগলেন, সবাইকে ডাকতে লাগলেন চিৎকার করে। সোহরাব নিজে অবাক, কারণ তার মা বরাবরের মতো অনেক কঠোর। তার মা এভাবে কাঁদছে এটা যেন সে কল্পনা করেনি। সোহরাব তার মাকে কিছু বলবে তার আগেই রায় ফোনটাকে নিয়ে গেল, তারপর ফোনটা অফ করে দিল। রায়ের এমন কাজে সোহরাব বেশ বিরক্ত হয়ে বলল, সে কখন থেকে একটার পর একটা ঝামেলা করছেন, ফোনটা দিন আমাকে। সোহরাবের কথার মাঝে রায় বলল, আপনার মা অ্যাক্সিডেন্টের কথা শুনে কাঁদছে, আর তাতে আপনি সহ্য করতে পারছেন না। তাহলে আপনি মরে গেলে যখন আপনাকে ভালোবাসা প্রত্যেকটা মানুষটা কাঁদবে, তখন কি করবেন আপনি? আপনার মা অ্যাক্সিডেন্টের কথা শুনে ভেঙে পড়েছেন, কিন্তু যখন তার কানে আপনার মৃত্যুর সংবাদ যেত, তখন তার কি হতো একবার ভেবে দেখুন। যে চলে যেতে চায় তাকে যেতে দেওয়া উচিত। ভালোবাসার মানুষটা থাকুক অন্য কারোর সম্পূর্ণ গল্প হয়ে। আমার আর তার গল্পটা না হয় অসম্পূর্ণই থাকুক, দোষ কি তাতে? পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত সমস্যা আছে, তাই বলে পৃথিবী ছেড়ে কেন যাব? জীবনটা একটা ঘরের মতো, যেখানে অন্ধকার আপনাকে গ্রাস করতে চাইবে। আপনি অন্ধকারকে মুচকে হাসি দিয়ে গ্রহণ করবেন, তারপর ঘরের ছোট জানালাটা খুলে দেবেন,
দেখবেন চাঁদের রূপালী আলোয় পুরো ঘর ঝলমল করছে, অন্ধকার নেই কোথাও, পুরো ঘর ভালোবাসার চাদরে জড়িয়ে আছে। ঠিক তেমনই জীবনে বিপদ আসবে, জীবনে ভুল মানুষ আসবে, তাই বলে সঠিক মানুষগুলোকে ছাড়া যাবে না। অনেক রাত হয়েছে, এখন বাড়ি চলে যান। বাড়ি যেতেই দেখবেন আপনার মা আপনাকে ধরে হামা করে কাঁদছে, আপনার পুরো গায়ে স্নেহের হাত বুলিয়ে দিচ্ছে, আপনার গালে চোখে চুমু দিচ্ছে। আবার যখন জানবে আপনি মিথ্যা বলেছেন, তখন আপনার বাবা রাগ দেখে একটা চড় মারবে, আপনার দাদু আস্তে করে বলবে, এমন ভাই আর দেখো না দাদু ভাই। তারপর বলবে, দিন দিন দুষ্ট হচ্ছে তুমি। তখন যদি আপনার মনে হয় আপনার মরে যাওয়া উচিত, তাহলে সত্যি আপনার মরা উচিত। রাই সোহরাবকে তার ফোনটা দিয়ে দেয়, তারপর তার পাশ থেকে উঠে হাঁটতে শুরু করে। কিছুটা পথ যেয়ে রায় পেছনে ঘুরে তাকায়, তারপর আবারও বলে, জীবন একটা নাট্যমঞ্চ, আমরা সবাই এখানে অভিনেতা এবং অভিনেত্রী। গল্পের মাঝ পথে ছন্দের পতন হবে, তাই বলে আপনি যদি মঞ্চ থেকে নেমে যান, তাহলে আপনার সাথে জড়িয়ে থাকা সব অভিনেতাদের অভিনয় শেষ হবে। গল্প যেমনই হোক, গল্পের শেষটা যেমনই হোক, গল্প আনন্দের হোক বা দুঃখের হোক, মঞ্চ থেকে নামা যাবে না। গল্পের শেষ পর্যন্ত টিকে থাকতে হবে, তবেই আপনার অস্তিত্ব থাকবে। সকাল ঘড়িতে 10টা। রাফির জ্ঞান ফিরেছে একটু আগে। জ্ঞান ফেরার পর সবাই রাফিকে দেখতে গেছে, কিন্তু রায়ের ভাবি নিজের ছেলেকে দেখতে যায়নি। কাল থেকে সে কারোর সাথে কথা বলছে না। কাল রাত থেকে কিছু খায়নি। রায়হান অনেকবার রাফিকে দেখতে যেতে বলেছে, কিন্তু সে যায়নি। কাল থেকে রায়ের ভাবি অন্যমনস্ক হয়ে আছে। নিজের স্ত্রীকে মনমরা দেখে রায়হান তার পাশে যেয়ে বসল। স্ত্রীর কাঁধে হাত রাখতেই সে কেঁপে উঠল। পাশে তাকিয়ে রায়হানকে দেখে রায়ের ভাবি মুচকে আসলো, তারপর বলল, রায়হান, তুমি এখানে কি করছো? নাস্তা করছো তুমি? নাস্তা তো অনেক আগেই করেছি আমি, কিন্তু কাল রাত থেকে তুমিও তো কিছু খাওনি। শরীর কি খারাপ লাগছে তোমার? আমি ঠিক আছি, আমার আবার কি হবে? আচ্ছা রায়হান, আমাদের ছেলেটা কেমন আছে? এখন একদম ঠিক আছে। আমরা সবাই তো রাফিকে দেখে আসলাম, কিন্তু তোমাকে কত করে ডাকলাম তবুও গেলে না কেন? কি হয়েছে তোমার? আমার ভালো লাগছে না। আচ্ছা রায়হান, আমি যে তোমাকে সবসময় তোমার মা বাবার থেকে আলাদা হতে বলি, আমি যে তোমাকে রায়ের নামে বিচার দিতাম, এর জন্য তোমার রাগ হতো না? প্রতি মাসে তোমার থেকে বিনা হিসেবে টাকা নেই, তোমার কি সন্দেহ হয় না রায়হান? স্ত্রীর কথায় মুচকি আসে রায়হান। স্ত্রীর মাথা নিজের কাঁধের উপর রেখে রায়হান বলে, প্রত্যেকটা মেয়ে চায় তাদের একটা নিজের সংসার হোক, সবাই চায় স্বামী সন্তান নিয়ে একটু আলাদা থাকতে। তাই তোমার ইচ্ছেগুলো অস্বাভাবিক না। আর রায়ের নামে তুমি বিচার দিয়েছো এটা ঠিক, তবে নিজের বোন হিসেবে তুমি বলতেই পারো, তাতে কোনো ভুল নেই। আর হ্যাঁ, টাকা রোজগার করি তোমাদের ভালো রাখতে, নিজের মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানকে ভালো রাখতে ছেলেরা রোজগার করে। আমরা রোজগারের টাকা দিয়ে যদি তোমরা খরচ না করো, তাহলে কি করবে? আমার তো আপন বলতে তোমরাই আছো, আর বলছো সন্দেহের কথা। আমার টাকা আর তোমার টাকার মধ্যে পার্থক্য কি বলতে পারো? হয়তো তুমি তোমার পরিবারে এই মাস শেষে কিছু টাকা খরচ করবে, সেখানে সন্দেহের কি আছে? তোমার মা বাবাকে আমার মা বাবা থেকে আলাদা করে কখনো দেখি না, তাই সন্দেহের প্রশ্নই আসতেই পারে না। রায়ের ভাবি স্বামীর দিকে অশ্রু ভরা নয়নে তাকিয়ে থাকে, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, রায়কে কি ফিরে আনতে পারবে রায়হান? বাবার সাথে একবার কথা বলে দেখো না। রায়হান রায়ের মুচকি হাসিটা গায়েব হয়ে যায়। বিষণ্ণ কণ্ঠে রায়হান জবাব দেয়, জানি না বাবা কি করবে, তবে আমার কিছু ভালো লাগছে না। ব্যাপারটা নিয়ে আরও খোঁজ নেওয়া দরকার ছিল। এখন দেখি কি করা যায়। চলো, তুমি এখন খেয়ে নেবে। অন্যদিকে আবরার তার বাবা মায়ের সামনে বসে আছে। আবরারের মা বাবা যে ছেলের প্রতি বিরক্ত তা বোঝা যাচ্ছে। আবরার মাথা নিচু করে চুপচাপ বসে আছে। ছেলের এমন চুপচাপ থাকা আফজল খানের সহ্য হলো না। আফজল খান বেশ রাগী গলায় আবরারকে বলল, তোমার কথা আমি বুঝতে পারছি না আবরার। তুমি ওই দিন বলেছ আমরা যা করবো তাতে তুমি খুশি, আর আজ বলছো বিয়ে করবে না। ওই মেয়েটা তোমার মাথা নষ্ট করে ফেলেছে। প্রথম থেকে ওই মেয়েকে আমার পছন্দ ছিল না, কিন্তু তোমার জন্য তাকে মেনে নিয়েছিলাম আমরা। তোমার ফুপু মেয়ে দেখেছে, আমরা ওই মেয়ের সাথেই তোমার বিয়ে দিতে চাই। মেয়েটা রায়ের থেকে অনেক ভালো দেখতে, দয়া করে আর ঝামেলা তুমি করো না। আবরার উঠে দাঁড়ালো, তারপর মাথা নিচু করে বাবাকে জবাব দিল, প্লিজ বাবা, আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আমি বিয়ে করছি না, আর তোমার আমার বিয়ে নিয়ে চিন্তা করো না। আমি এভাবেই ভালো আছি। আমার জন্য তোমাদের আর মেয়ে দেখতে হবে না। আমার কাজ আছে, আমাকে এখন যেতে হবে। আবরার তার বাবা মায়ের কথা শোনার অপেক্ষা করল না, দ্রুত পায়ে বাসা থেকে বেরিয়ে গেল। ছেলের এমন কাণ্ডে আফজল খান দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, শুধু
সন্ধ্যা ঘড়িতে সন্ধ্যা 6টা। কফি শপে রায়ের কাজ শেষ। রায় নিজের কাপড় পাল্টে সব থেকে বেরিয়ে গেল। সব থেকে 15 মিনিটের রাস্তা হেঁটে হেঁটে রায়কে যেতে হয়। রায় রাস্তা পার হয়ে দ্রুত হাঁটতে লাগলো। কিন্তু হঠাৎ কেউ একজন চিৎকার করে বলল, এই যে শুনছেন, এই লাল জামা, একটু দাঁড়ান। রায়ের গায়ে একটা লাল রঙের জামা। রায় আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই, তাই সে পেছন ঘুরে তাকালো মানুষটাকে দেখার জন্য। আর তাকাতে অবাক হয়ে যায়। একটু দূরেই সোহরাব। সে রায়ের দিকে দৌড়ে আসে, তারপর বলে, আপনি জানেন 1 ঘন্টা ধরে আমি এখানে দাঁড়িয়ে আছি আপনার জন্য। রায়ের মুখে বিরক্তির ছাপ। রায় কপাল কুঁচকে বললে, এভাবে রাস্তার মধ্যে ডাকার মানে কি? আর আমি কি আপনাকে দাঁড়িয়ে থাকতে বলেছি? লোকটা হালকা হাসে। নিজের চুলে হাত বুলিয়ে সোহরাব জবাব বলল, তা তো হয়তো বলেননি, কিন্তু আমাকে আপনার কাছে আসতে কিন্তু বাধ্য করেছেন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আপনি এত অদ্ভুত কেন? আপনি বেশ অদ্ভুত রকম কথা বলেন। রায় সহজভাবেই বলল, মানুষের জীবনটা যখন অদ্ভুত খেলায় মত্ত থাকে তখন তার ভেতর থেকেই অদ্ভুত রকম কথার উৎপত্তি হয়। যাই হোক, আমাকে যেতে হবে। রায় আবারও হাঁটতে শুরু করে। সোহরাব রায়ের পেছনে হাঁটতে আরম্ভ করে। তারপর বলে, আপনি কাল আমাকে বেঁচে থাকার এক বিস্তর বর্ণনা দিয়েছেন। জীবনের গল্পে পাওয়া না পাওয়ার পরেও টিকে থাকতে বলেছেন। আজ কয়েকটা প্রশ্ন করতে চাই আপনাকে, আপনি কি উত্তর দেবেন? উত্তর না পেলে আমি শান্তি পাব না। রায় পেছনে ঘুরে তাকায়। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে রায় বলল, উত্তর জানা থাকলে নিশ্চয়ই বলবো, একবার বলেই দেখুন। সোহরাবের চেহারায় হতাশা বিরাজ করছে। সে আক্ষেপ ভরা কণ্ঠে রায়কে বলল, আচ্ছা, আমার ভালোবাসার মানুষটা আমার কেন হলো না? তাকে তো নিজের থেকে কম ভালোবাসিনি, তবু সে কেন আমায় বোঝেনি? তাকে তো নিজের থেকে কখনো আলাদা করিনি। তার জন্য নিজেকে যোগ্য করার সব চেষ্টা করেছি। যখন যা বলেছে তাই করেছি আমি। তাকে কখনো আমার শূন্যতা অনুভব করতে দেইনি, তবুও কেন ছেড়ে গেছে আমাকে বলতে পারেন? রায় মুচকে হাসে সোহরাবের কথায়। তারপর আস্তে আস্তে হাঁটতে থাকে। খোলা আকাশের দিকে তাকিয়ে রায় বলল, আপনাকে যে ভালোবাসবে তার সামনে কখনো আলাদাভাবে নিজেকে উপস্থাপন করতে হবে না সোহরাব সাহেব। তার সামনে কখনো নিজের ভালোবাসার অনুভূতি প্রকাশ করতে হবে না। মানুষটা আপনার চোখে এমনিতেই তার প্রতি এক আকাশ ভালোবাসা দেখতে পাবে। আর যে আপনাকে ভালোবাসবে না, তার সামনে নিজেকে যতই প্রকাশ করুন না কেন, মানুষটা দিন শেষে আপনাকে বুঝবে না। আপনার ভালোবাসা তার কাছে ঢং মনে হবে, আর একটা সময় পর সে আপনার হবে। জানেন তো সোহরাব, সৃষ্টিকর্তার কাছে যখন মোনাজাত তুলবেন, তখন অপর মানুষটা যদি আপনার মোনাজাতে থাকে, তাহলে আপনি তাকে পাবেন না, কারণ তার মোনাজাতও আপনাকে থাকতে হবে, নয়তো সৃষ্টিকর্তা আপনাকে এক করবেন না। দুইজন যখন স্রষ্টার কাছে একে অপরকে চাইবেন, ঠিক তখনই আপনাদের ভালোবাসার মিলন ঘটবে। সবসময় ভালোবেসে অপর মানুষটাকে আটকে রাখা যায় না। মাঝে মাঝে তাকে দূরে সরিয়ে দিতে হয়, যেন অপর মানুষটা আপনার শূন্যতা অনুভব করতে পারে। সে যেন আপনি নামক নেশার প্রয়োজনীয়তা বুঝতে পারে। ভালোবাসার মানুষটাকে আটকে রাখা যায় না, তাকে মুক্ত করে দিতে হয়। সে যদি আপনার সাথে থেকে যায়, তবেই সে আপনার নিজের মানুষ, নয়তো সে আপনার নয়। দিন শেষে সেই আমাদের নিজের মানুষ হতে পারে যে হাজার স্বাধীনতার মাঝে আপনি নামক শিকলে নিজেকে আটকে রাখতে পারে। আপনি হয়তো আপনার শূন্যতা অপর মানুষটাকে বুঝতে দেননি, তাই দিন শেষে তার মোনাজাতে আপনি জায়গা করতে পারেননি, আর এই জন্যই মানুষটা আপনার হয়নি। সোহরাব রায়ের দিকে তাকে বলল, সে বলেছিল আমাকে ছাড়া সে বাঁচবে না, তাহলে আজ কেন আমি মৃত্যু যন্ত্রণা ভোগ করব? তাকে ছাড়া আমি কেন অন্ধকার রাতে কাঁদবো বলতে পারেন? সে তো একদম ভালো আছে আমাকে ছাড়া। এমনটা হওয়ার তো কথা ছিল না। দুনিয়াতে কেউ কারোর জন্য মরে না সোহরাব। মানুষ শুধু অপর মানুষটার শূন্যতাকে মেনে নিতে পারে না। ধরুন আপনার হাত কেটে গেছে, আপনি ওই সময় প্রচুর কষ্ট পাবেন, হাতের ব্যথায় কিছু করতে পারবেন না, কিন্তু কয়েকদিন পর হাতটা ঠিক হয়ে যাবে। ঠিক এভাবেই আমরা অনেক প্রিয়জনদের শূন্যতা ভুলে যাই, কিন্তু তার জন্য সময় দরকার। হাতের কাটের স্থান যেমন অন্য কোষ ঠিক করে দেয়, ঠিক তেমনি নতুন মানুষের আগমন পুরনো মানুষটাকে ভুলে দেয়। ছোট জীবনের এই আসা যাওয়ার পথে অনেকের সাথে আমাদের দেখা হয়। কারোর সাথে সারা জীবন থাকার প্রতিশ্রুতি দেই আমরা, কাউকে নিয়ে সারা জীবন বাঁচতে চাই, কিন্তু সময়ের সাথে তাকে আমরা ভুলে যাই, তাকে আমরা ছুঁড়ে ফেলি ডাস্টবিনে। আমরা মানুষ থেকে যাই, আমাদের ছোট মনে ভালোবাসা থেকে যায়, কিন্তু ভালোবাসা নামক ছোট রাস্তার পরিবর্তন হয় সময়ের সাথে, আর এই পরিবর্তন বিচ্ছেদের রূপ নেয়। সৌরভ নিজের চোখের পানি মুছে আবারও বলল, তাহলে ভালোবাসা কি বলতে পারেন? রায় রাস্তার পাশে দাঁড়িয়ে চলন্ত গাড়ি দেখতে থাকে, তারপর উত্তরে বলল, আমার অনুভূতির দাস সোহরাব সাহেব।
আমাদের যার প্রতি যত বেশি অনুভূতি কাজ করে আমরা ঠিক ততটাই অপর মানুষকে ভালোবাসি। জানেন সোহরাব, ভালোবাসা এক গভীর অনুভূতির নাম। আমরা কাউকে কখনো ভালোবাসি না, আমরা কখনো নিজেকে ছাড়া অন্য কাউকে ভালোবাসি না। আর আমরা যেটাকে ভালোবাসা বলি সেটাও আসলে ভালোবাসা না। যদি একটা মানুষ আপনার কাছে থাকে, আপনার খুব ভালো লাগে, ওই মানুষটার সবকিছু আপনার ভালো লাগে। আবার যখন মানুষটা আপনার থেকে খুব দূরে থাকে তখন বুকের ভেতর এক তীব্র ব্যথা অনুভূত হয়। ওই মানুষটা হাসলে আপনার মুখে হাসি ফোটে, ওই মানুষটা কোনো সমস্যায় থাকলে আপনার মাথা ঠিক থাকে না। আর এটাকে আমরা ভালোবাসা বলি। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছেন, ওই মানুষটার সাথে আপনার ভালো থাকা জড়িয়ে আছে, তাই আপনি ওই মানুষটাকে বেছে নিয়েছেন। রায় আবার হাঁটতে শুরু করে। পেছন থেকে সোহরাব চিৎকার করে বলল, তবে কি ভালোবাসা বলে কিছু নেই? রায় পেছনে ঘুরে মুচকি হাসে, তারপর বলল, সেটা বোঝার জন্যই তো আমরা ভালোবেসে যাই। বিশাল আকাশ একটা চাঁদকে কেন্দ্র করে লক্ষ তারার বাস, কিন্তু এই রূপালী চাঁদের আলো সব প্রেমিকের মনে প্রেমের সঞ্চার করে না। মাঝে মাঝে রাতের সৌন্দর্য তাদের হৃদয় বিচ্ছেদের দাগ কেটে যায়। পূর্ণতা না পাওয়ায় হাজারটা স্মৃতি মনে করিয়ে দেয় বারবার, যে স্মৃতি থেকে চাইলেই ফিরে আসা যায় না। বিশাল আকাশের দিকে তাকিয়ে আক্ষেপ ভরা শ্বাস নেয় আবরার। তারপর হৃদয় ভাঙা কণ্ঠে বলে ওঠে, জীবনে অনেক না পাওয়া জিনিস অনায়াসে পেয়েছে, কিন্তু আমার সেই বৃষ্ণেন্নাথ তমাটে কন্যাকে পেলাম না। তাকে নিজের করে পাওয়ার শেষ সময় হারিয়ে ফেললাম। শুধু একটা আফসোস থেকে গেল, তার মন পড়তে পারলাম না, তার আসল সত্তা চিনতে পারলাম না। আবরার তার পাশেই দাঁড়িয়ে থাকা সাদির দিকে তাকিয়ে বলল, তোর জন্য আজ আমি রায়ের আসল চেহারাটা দেখলাম। তোকে ধন্যবাদ আমার চোখটা খুলে দেওয়ার জন্য। সাদি আবরারের দিকে মায়া ভরা চোখে তাকিয়ে বলল, আমার মনে হয় তোর বিয়ে করা উচিত আবরার, কারণ এভাবে একটা জীবন চলতে পারে না। নিজের জীবনটা নতুন করে শুরু কর তুই। কারণ আজকে যা দেখলাম, তারপর রায়ের চরিত্র নিয়ে আমার নিজেরই সন্দেহ হচ্ছে। মাঝরাতে একটা ছেলের সাথে রাস্তায় বসে কি করছিল গতকাল রায়, বলতে পারিস? আজকে ওই ছেলের সাথে ছিল। আমার মনে হয় রায় খারাপ কাজে লিপ্ত। তুই কি বলেছ আবরার? আবরার বিস্ময় নিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। সাদির ফোনটা আবরার হাতে, চোখে অশ্রুকণা চিকচিক করছে। সিগারেটের বিষাক্ত ধোঁয়ায় কালচে বর্ণধারার করা ঠোঁট দুটো কাঁপছে কিছু সময় পরপর। অন্ধকারের মাঝেও আবরারের মুখে রক্তিম আভা দেখা যাচ্ছে। আবরার সাদির হাতে ওর ফোনটা দিয়ে দিল। আবরার নিজের পকেট থেকে ফোনটা বের করলো, তারপর নিজের বাবাকে কল করলো। ওপাশ থেকে কল রিসিভ করতে আবরার বলল, বাবা, ফুপু যেই মেয়ে ঠিক করেছে তোমার, তার সাথেই কথা পাকা করো। আর হ্যাঁ, যত দ্রুত সম্ভব বিয়ের তারিখ ঠিক করার ব্যবস্থা করো। আবরার কথাটা বলি ফোন কেটে দিল। তারপর সাদির সাথে কোনো কথা না বলেই দ্রুত পায়ে নিজের গাড়ির ভেতর ঢুকে গেল। আর সাদি পেছন থেকে আবরারকে বলল, এই আবরার, দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? দেখ, মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিস না, আমার কথা তো শুনে যা। আবরার সাদির কথা শুনল না, গাড়ি চালিয়ে চলে গেল সেখান থেকে। আবরার চলে যেতে এই সাদির মুখে হাসির রেখা দেখা দিল। তারপর সে শীষ বাজাতে বাজাতে বলল, জীবনে কিছু না পাওয়ার থেকেও কিছু পেয়ে হারিয়ে ফেলা বেশি কষ্টকর। আর সেই কষ্ট আমি তোকে দেবো আবরার। তোকে আমি মারবো না, কিন্তু বেঁচে থেকেও তুই মরে যাবি। তোকে শেষ করার জন্য রায়কে ব্যবহার করেছি, রায়কে তোর জন্য খুঁজে বের করেছি, আবার কেড়েও নিয়েছি। ভেঙে শেষ করে দেবো আমি। বন্ধুত্বের আড়ালে এমন ছবল দেব যা কখনো তুই কল্পনাও করতে পারবি না। তোর সামনেই ভালো স্বাস্থ্য আর ভালো লাগছে না। আমার একটা শরীরে দুইটা আলাদা সত্তা ভাবা যায়। অপরদিকে রায়ের ভাবি তার ভাই রনির সামনে বসে আছে। রনি নিজের বোনের হাত ধরে বলল, আমরা নিজের রাগ ক্ষোভ মেটাতে অনেক বড় পাপ করেছি আপু। আমার মনে হয় সবাইকে বলে দেওয়া উচিত। আমি কিছু বুঝতে পারছি না এখন কি করব। তো দুলাভাই যদি এই ব্যাপারে জানতে পারে তাহলে শেষ করে ফেলবে আমাকে। আমি এতদিন যাদের ক্ষতি চেয়েছি আজ তারাই আমার পাশে। সাদি ভাইয়ের সাথে হাত মিলিয়ে আমরা অনেক বড় ভুল করেছি, তার কথা মতো চক্রান্ত করেছি। অনেকের অবস্থা এখন ভালো না। একবার যদি সব এগুলো জানতে পারে তাহলে আমরা শেষ হয়ে যাব। আমাদের সাথে কথা বলা উচিত সাদির। রনি নিজের বোনের সাথে সম্মত প্রকাশ করে। তারপর কল করে সাদির নাম্বারে কয়েকবার কল করার পরেও সাদি রিসিভ করে না। রনি রেগে যায় বেশ। তারপর নিজের কপালে হাত রেখে বলে, শালা বেঈমান, আমাদের দিনের পর দিন ব্যবহার করেছে। ওর আসল রূপটা কেউ চেনে না। এখন যখন আমাদের আর দরকার নেই ঠিক তখনই সরে গেছে। ইচ্ছে করছে সব বলে দিই সবাইকে। এখন কিছু করা যাবে না ভাই, আর যা হচ্ছে তা হতে দে। আমাদের হাতে এখন আর কিছু নেই।
আর আমরা যদি কিছু করতে যাই তাহলে আমাদের কপালে দুঃখ আছে। অপরদিকে রায় বসে আছে জানালার পাশে। রায়ের কোলে মাথা রেখে কুকুরটা শুয়ে আছে। চাঁদের আলোয় রায়ের মুখটা চকচক করছে। রায় ফোনের মধ্যে আবরার ছবি দেখছে। আজকাল এই মানুষটার ছবি দেখতে দেখতে রায়ের রাত পার হয়ে যায়। রায় আবরারের ছবিটাতে হাত বোলায়, তারপর ছবিটা বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে বলল, যদি কখন আমাদের দেখা না হতো আর না আপনি আমার জীবনে আসতেন তাহলে হয়তো আমি একটু ভালো থাকতাম। আবরার, আপনার বিচ্ছেদ আমাকে শেষ করে দিচ্ছে প্রতিদিন। আপনাকে জড়িয়ে ধরে বড্ড কাঁদতে ইচ্ছে করে, আপনাকে বলতে ইচ্ছে করে না বলা সব কথা, কিন্তু আপনি আমাকে বুঝলেন না। আপনি কি সত্যি অন্য কারো গল্পের পরিপূর্ণ চরিত্র হবেন? আপনি বিয়ে করবেন এই কথাটা আমি মানতে পারছি না। আচ্ছা, এটা কি মেনে নেওয়াটা স্বাভাবিক? আপনাকে ছাড়া আমি ভালো নেই, এই কথাটা চিৎকার করে হয়তো বলতে পারবো না। হয়তো মৃত্যুর সময় আপনাকে ভালোবাসি বলতে পারবো না। হয়তো আপনার কোলে মাথা রেখে রূপালী চাঁদ দেখতে পারবো না। হয়তো কোনো একদিন চেনা রাস্তার মোড়ে আপনাকে দেখব। সেদিন হয়তো আপনি কারোর ব্যক্তিগত সম্পদ। হয়তো সেদিন আবারও আকাশ ভেদ করে বৃষ্টি আসবে, কিন্তু সেদিন আমাদের গল্পটা অসম্পূর্ণই রয়ে যাবে। আপনি তো ভালো থাকবেন, কিন্তু আপনার ভালো থাকা আমি মেনে নিতে পারবো না। অন্য কারোর সাথে আপনার ভালো থাকার গল্প না হোক, হয়তো মিথ্যে হাসির আড়ালে আমার হৃদয়ের কান্না কেউ শুনবে না। তবু চাই আমার শত কষ্টের বিনিময়ে আপনি ফিরে আসুন। অন্যদিকে রায়হান তার পরিচিত বন্ধু পুলিশ অফিসার সাদমানের সাথে বসে আছে। বন্ধুর কাঁধে হাত রেখে রায়হান বলল, তোকে তো সব বললাম সাদমান। আমার কেন যেন মনে হচ্ছে রায় কিছু করেনি। নিজের হাতে যে বোনকে এত বছর মানুষ করেছি তাকে চিনতে কোথাও একটা ভুল হচ্ছে আমার। আর তোকে যে দোকানের বিল পেমেন্টের কাগজ দেখিয়েছি, তুই ওই দোকান থেকে সিসি ক্যামেরা ফুটেজটা নেওয়ার ব্যবস্থা কর, তাহলে এই সমস্যার সমাধান আসতে পারে। তুই চিন্তা করিস না রায়হান, আমি দেখছি কি করা যায়। তুই বাড়ি চলে যা এখন। সকাল ঘড়িতে 8টা বাজে। আজ কফি শপ বন্ধ। রায়ের ঘুম ভেঙে গেল তার রুমমেটের ডাকে। গতকাল বেশ রাত করে ঘুমিয়েছে। ঠিকমতো ঘুম হওয়ার আগেই ডাক দেয়ায় একটু বিরক্ত হলো রায়, তবুও মুখে প্রকাশ করল না। রায় ঘুম ঝরানো কণ্ঠে বলল, কি হয়েছে, ডাকছে কেন আমাকে? রায়ের রুমমেট বলল, দারোয়ান কাকা তোমায় ডাকছে, যে দেখে আসো কেন ডাকছে। রায় গায়ে ওড়না জড়িয়ে নিল, তারপর মাথার চুলগুলোকে একটু হাতে খোপা করে বেরিয়ে গেল ঘর থেকে। ঘুম জড়ানো চোখে দরজা খুলল রায়। তারপর দারোয়ানের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে কাকা, এত সকালে আপনি এখানে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? দারোয়ান তার লালচে দাঁত বের করে হাসলো, তারপর বলল, আম্মা, একটা পোলা আপনার এইগুলো দিয়া গেছে, মুই কইলাম কারি দিমু, পোলায় নাম জানে না। পরে হিতি চেহারার গঠন কইল, তাতে বুঝছে আপনি আনলন এইগুলা। রায় দেখল দারোয়ানের হাতে একটা বক্স। রায় বক্সটা হাতে নিল, তারপর বলল, আপনি কি শিওর যে এটা আমার জন্য দিয়ে গেছে? মুই একেবারে শিওর আম্মা, মুই এখন যাই, মোর সোহে মেলা ঘুম, এখন আপনি দরজা লাগাইয়া দেন। রায় বক্সটা নিয়ে দরজা দ্বার লাগিয়ে দিল। তারপর ঘরে যে বক্সটা নিয়ে ফ্লোরের এক কোনায় বসে পড়ল। রায়ের রুমে থাকা মেয়ে দুটো অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। রায় বক্সটা খুলেই অবাক হলো। বক্সের উপরে 2টা রজনীগন্ধার মালা। রায় মালা দুটো নাকের কাছে ধরে চোখ বন্ধ করল। রজনীগন্ধা ফুলে এক মাতাল করা ঘ্রাণ আছে, যা মুহূর্তে যে কোনো ব্যক্তির মন ভালো করে লাগার জোয়ার নিয়ে আসতে পারে। রায় বক্সের ভেতরে তাকাতেই বেশ অবাক হলো রায়। বক্সের ভেতরে একটা সাদা রঙের জামদানি শাড়ি পেল সে। শাড়ির ওপরে একটা কাগজ ভাঁজ করে রাখা। রায় কাগজটা খুলল, সেখানে লেখা ছিল, যার হৃদয় আকাশের মতো স্বচ্ছ, যার মন আকাশের মতো বিশাল, এটা শুধু সেই মানুষটার জন্য। রায় চিরকুট রেখে দিল শাড়ির ভাঁজে, তারপর শাড়িটা ধরে চিন্তায় মগ্ন হয়ে গেল, কিন্তু উপহার পাঠানোর মতো কাউকে খুঁজে পেল না। অতঃপর রায় বক্সের মধ্যে শাড়িটা রেখে ওয়াশরুমে চলে গেল। অন্যদিকে রায়হান খুব সকালবেলা বাসা থেকে বের হয়ে গেছে। তার উদ্দেশ্য বন্ধু সাদমানের কাছে যাওয়া। সাদমান একটু আগেই কল করে রায়হানকে যেতে বলেছে। রায়হান যত দ্রুত সম্ভব বন্ধুর কথা মতো পুলিশ স্টেশনে যেয়ে পৌঁছালো। রায়হানকে আসতে দেখে সাদমান তাকে বসতে বলল। 1 গ্লাস পানি রায়হানের দিকে এগিয়ে দিয়ে সাদমান বলল, পানিটা খেয়ে নে, তোর সাথে অনেক কথা আছে। রায়হান পানি খেয়ে নেয়। তারপর সাদমান বলল, রায়হান, কোথাও একটা সমস্যা আছে বিরাট আকারে। তোর কথা মতো কাল রাতেই আমি লোক লাগিয়েছি। আজকে ওই ওষুধের দোকানে আমি নিজে যাব। তোর বোন বাসা থেকে বের হয়ে যেই বান্ধবীর কাছে থাকতো, আমি সেখানে আজ সকাল 6টার দিকে গিয়েছিলাম, কিন্তু সেখানে দারোয়ান থেকে যা শুনলাম তাতে মনে হলো সেখানের পরিস্থিতি আরো বেশি ভয়ানক। কেন?
কি হয়েছে সেখানে? তোর কথা মতো যেই দিন রায়কে তোর শালার সাথে এক রুমে পেয়েছিস, ওই দিন সাইমার স্বামীকে কিছু লোক ধরে নিয়ে যায় আর মাঝরাতে বাসার সামনে ফেলে রেখে যায়। তার অবস্থা নাকি ভালো না। কি বলছিস তুই? অনেককে কেউ কেউ কিডন্যাপ করেছে? সে প্রশ্নটা তো আমার মনেও ডাক কেটেছে। কিন্তু সমস্যা আরেকটা হয়েছে। কি সমস্যা? সাইমার সাথে এই ব্যাপারে কথা বলার জন্য একটু আগে কল করি আমি, কিন্তু মেয়েটা আমার পরিচয় জানার পর ফোন কেটে দেয়। আমার মনে হচ্ছে সাইমা মেয়েটা কিছু লুকাচ্ছে। আমি আজকে ওর কাছে যাব। রায়হান সাদমানের হাত জড়িয়ে ধরে, তারপর সিক্ত গলায় বলল, যা করার একটু তাড়াতাড়ি কর ভাই। আমার বোন দোষ করুক আর না করুক, আমি এর একটা সঠিক সমাধান চাই। আমি চেষ্টা করব, তুই চিন্তা করিস না। নিজের বাড়িতে এসেই চিৎকার করছে আবরার বড় ভাই আহরাম। তাকে শান্ত করা যাচ্ছে না। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে কতটা রেগে আছে। আরহাম নিজের বাবার কাছে যেয়ে বলল, তোমরা রায়ের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নাওনি বাবা? আমার সন্তানকে দুনিয়ার মুখ দেখার আগেই শেষ করে দিয়েছে। তোমরা ওকে ছেড়ে দিলেও আমি ছাড়ব না। আমি এখন পুলিশের কাছে যাব। আনিলা বেগম ছেলের মাথায় হাত বোলায়, তারপর ছেলেকে শান্ত করতে বলল, রাগ করে না বাবা। আর তুই কাউকে কিছু না বলে কেন দেশে এসেছিস? এভাবে মাথা গরম করিস না। রায় তার উপযুক্ত শাস্তি পেয়েছে। তুমি আমাকে মাথা ঠান্ডা করতে বলছো মা? আমি কিভাবে মেনে নেব এই অপরাধ? আমার অনাগত সন্তান হত্যা করেছে। একটা বাবার জন্য এই ঘটনা কতটা কষ্টে সেটা কি তুমি বুঝতে পারছো না? তুই জেরিনের কাছে যা, মেয়েটাও ভেঙে পড়েছে। তুই যদি এমন পাগলামি করিস তাহলে জেরিনকে সামলাবে কে বলতে পারিস? মেয়েটা মনে হয় ঘুমিয়ে আছে। তুই ওর কাছে যা, তোকে দেখলে ওর ভালো লাগবে। আবরার সিঁড়ির পাশেই দাঁড়িয়েছিল, তার মুখে একটা কথাও নেই। নির্বাক দৃষ্টিতে আবরার তাকিয়ে রইল তার ভাইয়ের দিকে। আরাম সিঁড়ির কাছে যেতেই আবরারকে দেখতে পেল, কিন্তু একটা কথাও তার সাথে বলল না। বেশ রাগ নিয়ে সে উপরে চলে গেল। ভাইয়ের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে আবরার, তারপর বাসা থেকে বেরিয়ে যায়। অন্যদিকে রায় ওয়াশরুম থেকে গোসল করে বের হলো, তারপর মাথার চুল আঁচড়ে নিল। কুকুরটাকে একটু আদর করে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে গেল রায়। ঘরে রান্না করার মতো কিছুই নেই। রায় বাজারে যেয়ে প্রয়োজন মতো সব কিনে নিল। রোদের মধ্যে হাঁটতে হাঁটতে বেশ ক্লান্ত হয়ে যায় রায়। একটু সামনে যেতেই দেখতে পায় আখের রস। রায় নিজের জামার পকেটে হাত দেয়। 20 টাকার একটা নোট পায় সে। রায় দ্রুত হেঁটে সেখানে যায় আখের রস খেতে। তারপর 10 টাকায় এক গ্লাস আখের রস কিনে খেতে শুরু করে। রায় খাওয়া শেষ করে পকেট থেকে টাকা বের করে, কিন্তু যখনই সে টাকাটা দিতে যাবে ঠিক ওই সময় রসওয়ালাকে কেউ একজন টাকা দিয়ে বলল, এই নিন ওনার টাকা। রায় পাশে ফিরে লোকটার দিকে তাকায়। সোহরাব দাঁড়িয়ে আছে তার পাশেই। রায় বিরক্ত কণ্ঠে বলল, আপনি এখানে কি করছেন? আর আপনি কেন আমার টাকা দিবেন? সোহরাব মুচকে হাসি দেয় রায়ের দিকে তাকিয়ে, তারপর শান্ত গলায় বলল, এখান থেকে যাচ্ছিলাম, দূর থেকে আপনাকে দেখে চিনে ফেলেছি। ভাবলাম আপনার সাথে একটু কথা বলে যাই। তারপর দেখলাম আপনি জামার পকেটে হাত দিয়ে টাকা আছে কিনা দেখছেন। আপনার কাছে তো বেশি টাকা নেই, তাই আপনার হয়েই আমি টাকাটা দিয়ে দিলাম। দোকানদারকে দেওয়ার মতো যথেষ্ট টাকা আমার কাছে আছে, তাই আপনাকে দয়া দেখাতে হবে না সোহরাব সাহেব। রায় টাকা দিয়ে হাঁটতে শুরু করে। রায়ের পেছনে সোহরাব হাঁটতে থাকে। তারপর পেছন থেকে সোহরাব বলে, আমরা কি ভালো বন্ধু হতে পারি না? রায় পেছনে ঘুরে তাকায়, তারপর জবাব দেয়, ছেলের মেয়ে কখনো বন্ধু হয় না সোহরাব সাহেব। আমি আপনার বন্ধু হতে চাই, কিন্তু আমি চাই না। সোহরাব রায়ের সামনে এসে দৌড়ে আসে, তারপর রায়কে উদ্দেশ্য করে বলল, আমি আপনার মতো মানুষকে হারাতে চাই না। যে মানুষটা আমাকে ঠিক ভুল চিনতে সাহায্য করেছে, তাকে বন্ধু হিসেবে সারা জীবন চাই। আপনাকে আমার সুখ দুঃখের ছোট জীবনে বন্ধু হিসেবে চাই। রায় বাজারের ব্যাগটা পাশে রাখে। সোহরাবের মুখের দিকে কিছু সময় রায় তাকিয়ে থাকে, তারপর বেশ রাগী গলায় বলে, সকালে আমার বাসায় ফুল আর শাড়ি আপনি পাঠিয়েছেন তাই না? সোহরাব মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রায় তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আপনি কাজটা একদম ঠিক করেননি, আর আমার বাসাও চিনে গেছেন। আজ দারোয়ানের থেকে শাড়ি আর ফুল নিয়ে আসবেন, ওইসব আমার দরকার নেই। রায় বাসার দিকে হাঁটতে শুরু করে। তার মুখের ভাব দেখে বোঝা যাচ্ছে সে খুব বিরক্ত। সোহরাব রায়ের কাছে আবারও আসে, তারপর মাথা নিচু করে বলল, আপনি তো ভাবছেন আমি বিরক্তিকর, হয়তো আমি আপনাকে ফলো করছি খারাপ উদ্দেশ্যে, কিন্তু বিশ্বাস করুন আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আপনি ওই দিন না থাকলে আজ হয়তো আমি দুনিয়ায় থাকতাম না। আপনি যদি ভালোবাসা কি তা না বুঝাতেন তাহলে আমি এখনও মরিচিকার পেছনে ছুটতাম। গতকাল রাত 8টায় আমার চাকরির খবর এসেছে। কয়েকদিন আগে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিই। গতকাল রাতেই তারা আমাকে মেসেজ পাঠিয়েছে। আজ হয়তো আমি এই দুনিয়াতে থাকতাম না। আমার মৃত্যুর কারণটা হয়তো কেউ জানতো না,
আপনাকে মুখে ধন্যবাদ বলতে চাইনি, তাই পকেটে থাকা সামান্য টাকা দিয়েই আপনার জন্য একটা শাড়ি কিনে ফেলেছি। আর যেদিন আপনি আমাকে বাঁচিয়েছিলেন ওই দিন অনেক রাত হয়ে গিয়েছিল, কেন যেন একা একটা মেয়েকে ছাড়তে ইচ্ছে করেনি। তাই আপনি যখন আমার থেকে অনেক দূরে চলে যান হাঁটতে হাঁটতে, তখন আমি দূর থেকে আপনার পিছু নেই। যখন দেখি আপনি বাসার ভিতর চলে গেছেন, তখন আমি ফিরে যাই। বিশ্বাস করুন, আমার কোনো খারাপ মতলব নেই, শুধু আপনার মতো একটা মানুষকে হারাতে চাই না। আমি সত্যি আপনার বন্ধু হতে চাই। সোহরাব বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় রায়ের দিকে। আপনজন হারানো রায়ের মনটা ছটফট করে ওঠে। কেন যেন সোহরাবকে তার বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে। রায় সোহরাবের হাতের দিকে নিজের হাত বাড়িয়ে দেয়। সোহরাব মুচকি এসে বলে, আমি সারা জীবন এই বন্ধুত্ব অটুট রাখবো। রায় সোহরাবের কথার পিঠে কিছু বলতে চাই, কিন্তু তার আগে একজন বলল, বাহ, দিনের আলোয় রঙ্গলীলা ভালোই চলছে। শুধু কি হাত ধরা পর্যন্ত সীমাবদ্ধ, নাকি আরো অনেক দূর পর্যন্ত এগিয়েছে দুজন? পরিচিত কারোর কণ্ঠস্বর শুনে রায় পেছনে তাকালো। রায়ের থেকে একটু দূরেই আবরার দাঁড়িয়ে আছে। রায় আবরারকে এক মুহূর্তে একেবারেই আশা করেনি। আবরারের চোখ স্পষ্ট ক্ষোভ দেখতে পাচ্ছে রায়। রায় সোহরাবের হাত ছেড়ে দেয়। রায়ের দিকে তাকে আবরার বলল, তুই আর কত ছেলে জীবনে খেলবি? তোর ভালোবাসা কি বাজারে বিক্রি করিস? তোর খারাপ রূপার সহ্য করব কত আমি? রায় আবরারের দিকে তাকিয়ে বলল, আবরার, মুখ সামলে কথা বলুন। আপনার যা ইচ্ছা তাই আমাকে বলবেন না, আমি কিন্তু সহ্য করব না। আমার যা ইচ্ছা তাই বলবো। কি করবি তুই? হ্যাঁ, কিসের এত ভাবে এই ছেলের সাথে তোর? আমাকে আর কত ভেঙে ভেঙে দিবি তুই? এর থেকে ভালো একেবারেই মরে যেতাম। রাত নেই দিন নেই ওর সাথে থাকিস, নাকি এক এক সময় এক একজনের কাছে যাওয়ার তোর ধান্দা? নাকি বেশ হয়ে গেছিস তুই? সোহরাব যেন চুপ করে থাকতে পারে না। আবরারের দিকে তাকে চিৎকার করে বলল, মুখ সামলে কথা বলুন। কারোর সম্পর্কে না জেনে যা ইচ্ছা বলবেন না। আপনি যদি আর একটা খারাপ কথা বলেন তাহলে সেটা একদম ভালো হবে না। সোহরাবের এই কথাগুলো আবরার রাগে কয়েক গুণ বাড়িয়ে দিল। নিজের রাগ সামলাতে না পেরে আবরার সোহরাবের কলার চেপে ধরে। তারপর চিৎকার করে বলল, তোর কাছ থেকে শিখতে হবে এখন আমাকে? আমার যা ইচ্ছা আমি বলবো, তুই কে বলার? আবরার সোহরাবের গায়ে হাত তুলে ফেলে। একটা সময় দুজনের মধ্যে মারামারি লেগে যায়। আশেপাশে মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। রায় যখন দেখল আবরার সোহরাবকে বিনা দোষে মারছে, তখন আর সে সহ্য করতে পারেনি। রায় দৌড়ে আবরারের কাছে যায়। তারপর সোহরাবের কাছ থেকে আবরারকে ছাড়িয়ে নেয়। আবরার আবারও সোহরাবকে মারতে চায়, কিন্তু রায় তার আগেই আবরারের গালে ঠাস করে একটা চর বসিয়ে দেয়। তারপর চিৎকার করে বলে, আপনি যদি আর একটা ফুলের টোকা সোহরাবকে দিয়েছেন, তাহলে আমার থেকে আর কেউ খারাপ হবে না। সবাই মিলে আমার জীবনটা শেষ করে দিয়েছেন। এবার দয়া করে একটু ভালো থাকতে দিন। হ্যাঁ, আমি সোহরাবকে ভালোবাসি, আর খুব তাড়াতাড়ি বিয়ে করছি আমরা। আপনিও তো বিয়ে করেছেন, তাহলে আমার কাছে এসেছেন কেন? চলে যান আপনি। আপনার মুখ আমি দেখতে চাই না। যারা ভালোবাসার মানুষগুলোকে বিশ্বাস করতে পারে না, তাদের সাথে কোনো সম্পর্ক আমার নেই। রাস্তার পাশের একটা বিরাট বড় গাছের নিচে রায় আর সোহরাব বসে আছে। রায় কোনো কথা বলছে না। একটু আগে আবরার চলে গেছে, রায়ের কথার কোনো জবাব দেয়নি সে। তবে কটমট করে সোহরাবের দিকে তাকিয়েছিল, যেন কাছা খেয়ে ফেলবে সোহরাবকে। তারপর রায়ের কথার জবাব না দিয়ে চলে যায় সেখান থেকে। সোহরাব রায়কে উদ্দেশ্য করে বলল, তখন আপনি ওই লোকটাকে মিথ্যা কথা কেন বললেন? আর উনি হঠাৎ এসেই যা ইচ্ছে বলল। আবার আমি অপরাধ না করেও মার খেলাম, আপনি আবার তার গায়ে হাত তুললেন। আমাকে একটু বলবেন কি হয়েছে? রায় সোহরাবের দিকে তাকায়, তারপর বলে, আপনি জেনে কি করবেন? আপনি অনেক জায়গায় ব্যথা পেয়েছেন, তার হয়ে আমি ক্ষমা চাইছি আপনার কাছে। লোকটা মাথা ঠিক নেই, আগেও পাগল ছিল আর এখনো পাগল হয়েছে। যাই হোক, এখন আমার যাওয়া উচিত। আপনি কিন্তু কথাই এড়িয়ে যাচ্ছেন। আপনাকে বলে কি লাভ হবে আমার? যারা আমাকে বুঝলে আজ আমি এখানে থাকতাম না, তারাই তো বোঝেনি। তাই নিজের ব্যাপারে আর সাফাই গাইতে চাই না। নিজের বুকের ভেতরে রাখা কষ্টগুলো চেপে রাখতে নেই। পাশে থাকা মানুষটাকে বলতে হয়, এতে বুকের যন্ত্রণা কমে যায়। আমাকে দেখুন না, আমি আপনাকে না চিনেও সব বলেছি। আর আপনি বন্ধু হিসেবে আমাকে বলতে পারবেন না? আপনি কি সত্যি শুনতে চান সবকিছু, নাকি দয়া করছেন আমাকে? সোহরাব হাসে, তারপর জবাব দেয়, মানুষগুলো জন্ম নিয়েছি, তাই দয়া করার সাধ্য আমার নেই। অহংকার, দয়া এইসব কিছু এক সৃষ্টিকর্তার জন্য। আর আমি বন্ধু হিসেবে আপনার পাশে থাকতে চাই। এখন বাকিটা আপনার ইচ্ছা। রায় আর কথা বাড়ালো না। এক এক করে জীবনের সকল ঘটনা খুলে বলতে লাগলো সোহরাবকে। অপরদিকে সাদমান আর রায়হান সেই ওষুধের দোকানে এসেছে একটু আগে। সাদমান নিজেকে পুলিশ হিসেবে পরিচয় দিতেই কর্মচারী তাকে ফুটেজ দেখাতে রাজি হয়। তারা এখন ফুটেজ চেক করার জন্য ল্যাপটপের সামনে বসে আছে।
কাগজে লেখা তারিখ অনুযায়ী ফুটেজ দেখা হচ্ছে, কিন্তু তেমন কিছুই ধরা পড়ছে না। সাদমান আর রায়হান ফুটেজের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে, কিন্তু সন্দেহ করার মতো কাউকে দেখতে না পেয়ে রায়হান এক প্রকার আশা ছেড়ে দিল। রায়হান হতাশ গলায় বলল, আমার মনে হয় না কিছু পাওয়া যাবে, চল এখান থেকে। রায়হান উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্য। ঠিক তখনই সাদমান বলল, দোস্ত তাড়াতাড়ি দেখ, চলে যাস না। রায়হান ফুটেজের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। ফুটেজের মধ্যে দেখা মানুষটাকে দেখে তার বুকটা কেঁপে ওঠে। রায়হান ঠাস করে চেয়ারে বসে পড়ে। অন্যদিকে আবরার নিজের রুমে যেয়ে সব ভাঙতে থাকে। বাইরে থেকে আনিলা বেগম ছেলেকে ডাকতে থাকে। আবরার ছোট ভাই দরজা ধাক্কাতে থাকে, কিন্তু তাতেও আবরারের দরজা খোলা হয় না। আবরার সব ভেঙে ঘরের মধ্যে বসে পড়ে। 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে কাঁদতে কাঁদতে আবার বলল, আল্লাহ, আমি কি দোষ করেছিলাম? আমি তো শুধু ভালোবেসেছি, তাহলে আমি কেন তো কষ্ট পাচ্ছি? আর কেউ না জানুক, তুমি তো জানো আমার বুকের ভিতর কেমন লাগে। আমি নিজের ভাই ভাবির দিকে তাকাতে পারি না লজ্জায়, নিজের মুখটাও আয়নায় দেখতে পারি না। ওই বেঈমান মেয়েটা আমাকে শেষ করে দিয়েছে। রনির মতো একটা ছেলের সাথে খারাপ সম্পর্ক করেছে, এক ঘরে থাকছে তার সাথে, আর আজ অন্য একটা ছেলের সাথে ঘুরছে। এত তো অন্যায় করার পরেও আমি তো পারি না স্বার্থপর হতে। আমি তো মন থেকে অন্য কাউকে মানতে পারি না। আমি তো চাইলেই সবার সামনে কাঁদতে পারি না, চাইলেই চোখের পানি দেখাতে পারি না। খোদা, হয় আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দাও, নইলে আমাকে এই দুনিয়া থেকে নিয়ে যাও খোদা। আমি আর সহ্য করতে পারছি না। রায়ের সব কথা শুনে দীর্ঘ নিঃশ্বাস নেয় সোহরাব। তারপর হতাশ কণ্ঠে বলল, আপনাকে কি বলে সান্ত্বনা দেব জানি না, তবে আপনার সাথে অন্যায় হয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন করব? করুন। নিজের পরিবারের কাছে আপনার ফিরে যেতে ইচ্ছা করে না? কয়েকদিন আগেও খুব করত, এখন আর করছে না। কেন ইচ্ছা করে না আপনার? তাদের কাছে গেলে আপনি আবার খুশি থাকবেন? যে মানুষটা নিজের বেঁচে থাকার ইচ্ছেটাই বিসর্জন দিয়েছে, তার আবার কিসের খুশি? মৃত মানুষের পরিবার হয় না, তারা একদম একা। আচ্ছা, আপনাকে যারা ধর্ষণ করতে চেয়েছিল, আপনি তাদের বিরুদ্ধে মামলা কেন করেননি? রাই সোহরাবের কথায় জোরে হাসতে থাকে, তারপর নিজের হাসির মাত্রা কমিয়ে জবাব দেয়, আপনার মতো এত বড় একটা মানুষের মুখে কথা মানায় না। যেখানে আমার পেটে খাবার ছিল না, যেখানে আমার মাথার উপর কোনো আশ্রয় ছিল না, সেখানে ধর্ষকদের বিরুদ্ধে মামলা করা বিলাসিতা সোহরাব। আর এখন ধর্ষকদের বিচার হয় না, এখন ধর্ষিতাদের গলা চেপে মারা হয়। কিভাবে মারা হয় জানেন? যদি কোনো ধর্ষিত ধর্ষণের মামলা করতে যায়, তাহলে তাকে প্রশ্ন করা হয় শরীরের কোথায় হাত দিয়েছে, কতজন মিলে ধর্ষণ করেছে, ধর্ষণ করার সময় গায়ে কাপড় ছিল কিনা। মেয়েটার মেডিকেল টেস্ট হয়, মেয়েটাকে সাংবাদিকের সামনে যেতে হয়, সমাজের লোকেরা ঠাট্টার কারণ হতে হয়, সান্ত্বনার নামে উপহাসের শিকার হতে হয়। অতঃপর ধর্ষিতার বাধ্য হয়ে গলায় ফাঁস দিয়ে দড়ি দিতে হয়। মরার পরও তাদের নিয়ে খারাপ কথা শেষ হয় না, আর কিছুদিন পর ধর্ষকরা ঘুরে বেড়ায় খোলা আকাশের নিচে। তাই আজ ধর্ষিতারা মুখ খুলতে ভয় পায়। অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়, মৃত্যুর কারণগুলো অজানাই থেকে যায়। আর আমার সাথে যেটা হয়েছে, সেটার পর আমি মরে গেছি সোহরাব। শরীরটা ব্লেড দিয়ে কাটতে পারি না, মৃত্যুকে বরণ করতে পারি না খোদার ভয়। কিন্তু বিশ্বাস করুন, আমি ভিতর থেকে শেষ হয়ে গেছে একদম। রাত ঘড়িতে 8টা। রায়হান বাড়িতে এসে কোনো কথা বলল না, নিজের ঘরে যেয়ে সোজা ফ্রেশ হয়ে নিল। একটু পর একটা কল আসতে রায়হান বেরিয়ে যায়। রাতের খাবার না খেয়ে বেরিয়ে যায় সে। পেছন থেকে তার স্ত্রী কয়েকবার ডাক দিল, কিন্তু রায়হান সেই ডাকে উত্তর দিল না। রায়হান বাড়িতে ফিরে এলো রাত 12টার দিকে। রায়হান নিজের ঘরে চলে গেল। ঘরে যেয়ে দেখল ছোট রাফি তার মায়ের কোলের মধ্যে মুখ লুকাচ্ছে এবং ঘুমাচ্ছে। রাফিকে ছড়িয়ে ধরে শুয়ে আছে তার মা। রায়হান তাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। কাপড় পাল্টে বারান্দায় চলে যায় রায়হান। কিছু সময় পর ফোনটা হাতে তুলে নেয়। মনের অজান্তে রায়ের নাম্বারে কল করে ফেলে। কল করার কয়েক মুহূর্ত পরেই এই কলটা রিসিভ হয়। রায়হান ফোনটা কানের সাথে চেপে ধরে, কিন্তু মুখ থেকে একটা কথা বের করতে পারে না। রায়হান নিজের মুখে হাত দিতে চেপে ধরে, যেন অপর পাশে মানুষটা বুঝতে না পারে সে কাঁদছে। ওপাশ থেকে রায় বলছে, হ্যালো, কে বলছেন আপনি? রায়হান জবাব দেয় না, সে চুপ করে থাকে। কিছুক্ষণ পরে ওপাশ থেকে বিরক্ত গলায় রায় বলল, যখন কথা বলবে না তখন কেন কল করেন মাঝরাতে? রায় কল কেটে দিল। রায়হানের আর দ্বিতীয়বার কল করার সাহস হলো না। কয়েকদিন আগেই নতুন একটা সিম কিনেছিল রায়হান। পুরনো নাম্বার থেকে কল করেনি সে, তাই রায় চিনতে পারেনি। কিছু সময় পর রায়হান ঘরে চলে আসে। নিজের ঘুমন্ত স্ত্রীর দিকে তাকিয়ে থাকে রায়হান। স্ত্রীর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয় সে। তারপর বাম হাতে চোখে মুছে রায়হান বলল, তুমি আমাকে ঠকিয়েছ।
তোমাকে তোমার পাপের ফল ভোগ করতে হবে। আমার তরফ থেকে একটুকুও ছাড় আমি দেব না। নিজের বোনের বেলায় যেমন কঠোর ছিলাম, তোমার বেলাতেও তার ভিন্ন হব না। অন্যের কাছে ভালোবাসা মূল্যহীন। তুমি যা করেছো তার কোনো ক্ষমা হয় না। শুধু অপেক্ষা করো। রাতের অন্ধকার কাটিয়ে নতুন ভোরের আবির্ভাব হলো। নিজের স্ত্রীর ডাকে ঘুম ভাঙল রায়হানের। কাল রাতে বারান্দায় বসে থাকতে থাকতেই ঘুমিয়ে গেছে। স্ত্রীর থেকে মুখ ঘুরিয়ে নিল রায়হান। রায়ের ভাবি স্বামীর ঘাড়ে হাত রেখে বলল, কি হচ্ছে তোমার? এমন মনমরা হয়ে আছো কেন তুমি? কাল রাতে এসে আমায় ডাকলে না, আবার বারান্দায় ঘুমিয়ে আছো। কি হচ্ছে আমাকে বলো। রায়হান স্ত্রীর দিকে না তাকিয়ে বলল, ফ্রেশে নাস্তা খাবো। বাবা মা আর ভাইকে আসতে বলো, তাদের সাথে আমার দরকারি কথা আছে। রায়হান চেয়ার থেকে উঠেই ওয়াশরুমে চলে গেল। রায়ের ভাবি স্বামীর এমন অদ্ভুত আচরণের কারণ খুঁজে পেল না। প্রায় 10 মিনিট পরে রায়হান টেবিলে গেল নাস্তা করতে। সেখানে যেই দেখল সবাই বসে আছে। রায়হানের বাবা আজাদ মাহমুদ বললেন, কি ব্যাপার রায়হান, তুমি আমাদের সবাইকে কেন আসতে বললে? বৌমা বলল, তুমি নাকি কিছু বলবে? হ্যাঁ বাবা, আজ তোমাদের কিছু বলতে চাই। রায়হানের ছোট ভাই ফয়সাল বলল, তাড়াতাড়ি বলো ভাইয়া, আমাকে বের হতে হবে। রায়হান খাবার খেতে খেতে বলল, বাবা আমি আলাদা হতে চাইছি। বড় ছেলের কাছ থেকে এমন কথা আজাদ মাহমুদ আশা করেনি। তিনি রেগে বললেন, কি বলছো রায়হান, মাথা ঠিক আছে তোমার? রায়হান শান্তভাবেই জবাব দিল, আমার মাথা একদম ঠিক আছে বাবা, আর বিয়ের পর থেকে তোমাদের বৌমা এটাই চেয়েছিল। বিয়ের অনেক বছর পরও তার ইচ্ছে রাখতে পারিনি। স্বামী হিসেবে তার কথা যদি রাখতাম তাহলে হয়তো আজ আমি মানসিক যন্ত্রণার শিকার হতাম না। রাফি সুস্থ হলেই হোস্টেলে পাঠিয়ে দেব। পরিবারের সাথে থেকে আর কি করবে? যেখানে পরিবারের মানুষগুলি বিশ্বাসযোগ্য না, সেখানেও নিরাপত্তা নেই। আমি আমার সিদ্ধান্ত অটল, আমি কয়েকদিনের মধ্যে আলাদা হব। তনিমা বেগম ছেলেকে বললেন, কী সব বলছিস বাবা, আমাদের কথাটা একবার ভেবে দেখ। তোদের জন্যই তো আমরা বেঁচে আছি। তোরা যদি আমাদের ছেড়ে চলে যাস তাহলে আমরা কাদের বুকে নিয়ে রাখবো? রায়হান টলমল নয়নে মায়ের দিকে তাকায়, তারপর বলল, মা তোমরা আমার উপরের দিকটাই দেখছো, ভেতর থেকে আমিও ক্লান্ত। ভুল মানুষের হাত ধরেছিলাম আমি। বছরের পর বছর ধরে যে আগুন 4 দেয়ালের মাঝে আটকে রেখেছি, সে আগুন আমার পরিবারের লোকেদের শেষ করে দিচ্ছে। আজাদ ছেলেকে কিছু বলবে তার আগে রায়হান বলল, প্রশ্ন করো না কোনো, কারণ সময় হলে সব জেনে যাবে। তখন সূর্যের আলোর মতো সব পরিষ্কার হয়ে যাবে। দয়া করে আমাকে কোনো প্রশ্ন করতে এসো না তোমরা। আমার জন্য একটা নিরাপদ মানুষের জীবন শেষ হয়ে গেছে, আর কাউকে শেষ করতে চাই না। রায়হানের কথার মাঝে কলিং বেল বেজে ওঠে। তনিমা বেগম ফুলিকে দরজা খুলতে বলে। ফুলি দরজা খোলার কিছু সময় পর আফজাল খান আর আনিলা বেগম ভেতরে আসেন। তাদের রায়ের পরিবারের কেউ এই সময় আশা করেনি। আফজাল খানকে সালাম দিলেন আজাদ মাহমুদ। তনিমা বেগম তাদের বসতে দিলেন। রায়ের ভাবি তাদের জন্য নাস্তা বানাতে রান্নাঘরে চলে গেল। আফজাল খান রাফির ব্যাপারে আগে জিজ্ঞাসা করলেন। আজাদ হাসি মুখেই নাতির কথা বললেন। তারপর বেশ মলিন গলায় বললেন, আপনারা হঠাৎ কিছু না বলেই চলে এলেন। আমাদের একটা কল করতেন, তাহলে একটু অতিথি সেবা করতে হতো। আফজাল খান হালকা এসে বললেন, আমরা এখানে বেড়াতে আসিনি ভাই, আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। আপনারা আমাদের অতি আপন, তাই আপনাদের আগে জানাতে এলাম। আমার মেজ ছেলে আবরার খান জয়ের বিয়ে 2 দিন পরে, কালকে গায়ে হলুদ। বিয়ের কার্ড ছাপানো হয়নি। আসলে আমরা একটু তাড়াতাড়ি ছেলের বিয়ে ঠিক করে ফেলেছি, তাই অতিথি হিসেবে সবাইকে দাওয়াত দিতে যাচ্ছি। আর কার্ড তৈরি করতে সময় লাগবে, কিন্তু আমরা তাড়াতাড়ি সব করতে যাচ্ছি। আজাদ মাহমুদ একটা নিঃশ্বাস নেয়, তারপর হাসি মুখে বলে, খুব ভালো কাজ করেছেন। তা মেয়েটা কে? আনিলা বেগম বেশ হাসি মুখে বললেন, আমার ননদের বড় ভাসুরের মেয়ে। মেয়েটা মেডিকেলে পড়ছে, দেখতে বেশ সুন্দর। আবরারের সাথে বেশ মানাবে। মেয়ের ছবি দেখে আমাদের পছন্দ হয়ে গেছে, তাই না করিনি। আপনারা কাল পুরো পরিবার নিয়ে যাবেন, আমরা খুশি হব। আজাদ মাহমুদ হঠাৎ গলায় বললেন, আমরা অবশ্যই যাব। অন্যদিকে রায় নিজের প্রয়োজনীয় জিনিস ব্যাগে গুছিয়ে নিচ্ছে। কুকুরটা তার পাশে বসে আছে। রায় ওর মাথায় হাত বুলিয়ে দেয়, তারপর বলে, কিরে তোর কি মন খারাপ? মন খারাপ করিস না, এই শহর আমাদের জন্য না। আমরা এই ইট পাথরের শহরে কিছুই পাবো না। অনেক তাহলে এবার চল নিজেদের মতো করে বাঁচার চেষ্টা করি। যেখানে কোনো প্রয়োজন নেই, যেখানে কোনো পরিচিত মুখ নেই, সেখানে দুজন খুব ভালো থাকবো। জানিস, আজ আমার অনেক কষ্ট হচ্ছে। ওদের আর দেখতে পাবো না, ওদের থেকে পালাতেই চলে যাচ্ছে এই শহর ছেড়ে। গতকাল কফি শপের মালিক কল করেছিল, কক্সবাজারে তার নাকি নতুন কফি শপ হচ্ছে, সেখানে নাকি লক লাগবে। আমি চাইলে সেখানে যেতে পারি। কথাটা শুনে হ্যাঁ বলে দিয়েছি। মা নেই, বাবা নেই, ভাই বোন পরিজন পরিবার কিছু নেই, তো এখানে থেকে আর কি করব? ভালো ভালো থাকুক ওরা ওদের মতো।
আর আমি নিজের মতো তোকে নিয়ে ভালো থাকবো। আজকে অনেক কাজ আছে, একটু পর টিকিট কাটতে যাব, তারপর আবার সোহরাবের থেকে বিদায় নেব। আর তো দেখা হবে না, চল আজ একসাথে বের হবো আমরা। প্রায় কিছুক্ষণ পর বাসা থেকে বের হয়, তারপর চলে যায় বাসের টিকিট কাটতে। সিরিয়ালে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে, তাই তাড়াতাড়ি বেরিয়ে যায় রায়। অন্যদিকে রায়হান বাসা থেকে বের হয়ে বন্ধু সাদমানকে কল করে। উপাস থেকে কল রিসিভ হতেই রায়হান বলল, সাদমান, প্রমাণ জোগাড় করতে পেরেছিস কিছু? এদিকে আবরারের বিয়ে ঠিক হয়ে গেছে, সাদির বিরুদ্ধে প্রমাণ না পেলে অনেক বড় অন্যায় হয়ে যাবে। হ্যালো সাদমান, কথা বলছিস না কেন? অনেকের জবান নিয়েছিস তুই, চুপ করে আছিস কেন? উপাস থেকে হঠাৎ একটা তীব্র হাসির আওয়াজ আসে। কেউ একজন প্রচণ্ড জোরে হাসছে। রায়হান কৌতূহলে বলল, এই কে আপনি? সাদমানের ফোন আপনার কাছে কেন? সাদমানকে ফোন দিন, ওর সাথে আমার কথা আছে। রায়হানের কথা শেষ হতেই উপাস থেকে বলল, আরে রায়হান ভাই, এত কাঁচা খেলোয়াড় হলে চলবে? বড্ড বোকা। আচ্ছা, আপনারা তো বোকা কেন? ও সরি, আমি আপনাদের বোকা বানিয়েছি বারবার। আপনি আমার মুখোশ সবার সামনে খুলে দেওয়ার ব্যবস্থা করবেন আর আমি সেটা টের পাবো না? এটা কি করে হয় বলুন? আর আপনার পুলিশ অফিসার বন্ধুকে কাল আমি কিডন্যাপ করেছি, বেচারা আমার বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করে ফেলেছে। এটাকে ভাবছি বাঁচিয়ে রাখবো না, তারপর সেই খবর সাইমাকে দেব, আর সাইমা তার অসুস্থ স্বামীর মুখের দিকে তাকিয়ে কাউকে কিছু বলার সাহস করবে না। আর আপনার বউ অথবা তার ভাইও কেউ কিছু বলতে পারবে না, কারণ তাহলে তারাই ফাঁসবে আর আপনি কিছু প্রমাণ করতে পারবেন না। আর যদি কিছু করতে চান তাহলে আপনার বউ ফেসে যাবে, কারণ খেলাটা আমি ওইভাবেই সাজিয়েছি। গুড বাই রায়হান ভাইয়া। রায়হান মাথায় হাত দিয়ে বসে বসে পড়ে ফুটপাতে। তবে কি এবার প্রাণপ্রিয় বন্ধুকে হারাতে হবে তার? বিকেলের শেষ ভাগ, সূর্যের আলোয় তেজ নেই, চারিদিক শান্ত। একটু দূরে দুই একজন করে মানুষ। রায় বসে আছে একটা মাঠের মাঝখানে। সোহরাব দূর থেকে রায়কে দেখে, তারপর দৌড়ে আসে তার কাছে। রায়ের কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আপনার জন্য কত কষ্ট হয়েছে আমার জানেন? হুট করে একটু আগে বললেন দেখা করতে। রায় সোহরাবের দিকে একটা পানির বোতল এগিয়ে দেয়, তারপর বলে, পানিটা আগে নিন, তারপর কথা বলছি। সোহরাব রায়ের পাশে বসে পানি খেয়ে নেয়, তারপর বলে, আপনি সবসময় কখন কি দরকার তা কি করে বোঝেন? জাদুবিদ্যা জানেন নাকি? এবার বলুন কেন রেখেছেন? রায় দিগন্তের দিকে তাকিয়ে হাসে, তারপর জবাব দেয়, সত্যি বলতে আমি নিজেও জানি না কেন রেখেছি। কেন যেন বুকের ভেতরটা অজানা করছেন, মোচড় দিচ্ছেন। আপনজন বলতে কেউ নেই, নিজের একাকিত্ব বিদায় দিতে আপনাকে আসতে বলা। আপনি কি বিরক্ত সোহরাব সাহেব? আপনার প্রতি বিরক্ত কেউ হতেই পারবে না। আপনি অতি সাধারণের মাঝে অসাধারণ মানুষ, আর এর জন্যই আপনাকে আমার খুব ভালো লাগছে। মাত্র ৩-৪ দিনের পরিচয় খুব ভালো লাগছে আমার। আমাকে ভালো লাগার কিছু কারণ বলুন সোহরাব। ভালো লাগার আবার কারণ হয় নাকি? অনেক তো অপবাদ শুনলাম, এবার প্রশংসা শুনতে চাই। ভালো লাগার কারণ বলুন। ভালো লাগার কারণ যদি শুনতে চান তাহলে বলবো, জীবন নামক নাট্য মঞ্চে টিকে থাকার জন্য আপনাকে আমার ভালো লাগে। আপনি যেমন ঠিক ওইভাবেই নিজের উপস্থাপনা করার জন্য আপনাকে আমার ভালো লাগে। এই যে আপনি আপনার কালো রংটা নিয়ে সন্তুষ্ট, এর জন্য আপনাকে আমার ভালো লাগে। নিজের জন্য বেঁচে আছেন, এর জন্য ভালো লাগে। আমার জীবনে জীবনী শক্তি হয়ে এসেছেন, এর জন্য আপনাকে আমার ভালো লাগে। যদি বলেন কতটুকু ভালো লাগে, তাহলে বলবো, ভালো লাগার সীমা পার করলে যতটুকু ভালো লাগা যায় তার থেকে একটু বেশি ভালো লাগে। আপনি অনেক ভালো সোহরাব, আপনাকে আমার সারা জীবন মনে থাকবে। আমরা মাত্র কয়েকদিনের পরিচয় কত আপন হয়ে গেছি, তাই না? আচ্ছা, একটা কথা বলবো। আচ্ছাটা বলুন, মানা করেছে কে? আপনার নামটা এখনো জানা হয়নি। রাইমা ইসলাম রায়। আর আপনার কুকুর মশাইয়ের নাম কি? ওর নাম কোনো রাখিনি। কেন? কিছু বন্ধুত্ব যেমন নাম হয় না, ঠিক তেমনই কিছু বন্ধুর নাম হয় না। যাই হোক, এবার আসল কথায় আসি। আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি কাল। আমাদের হয়তো আর কখনো দেখা হবে না। আপনি চলে যাবেন মানে? তাহলে আমাদের ফ্রেন্ডশিপের কি হবে? আপনি চলে গেলে আমার অনেক কষ্ট হবে। খুব একটা কষ্ট হবে না আপনার, কারণ আমরা খুব তাড়াতাড়ি একে অন্যের প্রিয়জন হয়েছি, আর খুব তাড়াতাড়ি আমাদের দূরত্ব সৃষ্টি হচ্ছে, আর খুব তাড়াতাড়ি আমরা একে অন্যকে ভুলেও যাব। পেছনের এই সুন্দর অতীত একটা সময় হাসির কারণ হয়ে যাবে। রায় নিজের কাঁধে ব্যাগ ঝুলিয়ে উঠে দাঁড়ায়, তারপর সোহরাবকে বলে, নিজের খেয়াল রাখবেন, আপনাকে কখনো ভুলব না। রায় সোহরাবকে রেখে চলে যেতে থাকে, আর সোহরাব পাথরের মতো দাঁড়িয়ে থাকে। তারপর চিৎকার করে বলে, আমি আপনার অতীত হয়ে থাকতে চাই না রায়। রায় পেছনে ঘুরে তাকায় না। সোহরাব রায়কে উদ্দেশ্য করে বলে, আমাকে কি আপনার বর্তমান ও ভবিষ্যৎ বানাবেন? আমি জানি না কথাগুলো বলা উচিত হবে কিনা। আমাদের দুজনার একটা কালো অতীত আছে। আচ্ছা, আমরা কি ওই কালো অতীতকে ভুলে বাঁচতে পারি না?
আপনাকে আমার এই কথাগুলো বলা উচিত না, তবুও বলবো থেকে যান আমার হয়ে। মানুষটা সঠিক হলে বর্তমান আর ভবিষ্যৎ অনেক সুন্দর। থাকুক না কিছু মানুষ অতীতের ভয়ঙ্কর সময়। বেলা শেষে সবাই চলে যায়। কেউ দীর্ঘদিন আগলে রাখা অতীত ভুলে যায়, আবার কেউ অল্প কিছু অতীত দিনের অতীতের মতো বয়ে বেড়ায় সারা জীবন। তবু জীবন চলতেই থাকে। কেউ পাগলের মতো বেঁচে থাকে, আবার কেউ মিথ্যে হাসির আড়ালে কান্না লুকিয়ে বেঁচে থাকে। রাই সোহরাবের দিকে ফিরে তাকায়, তারপর কঠিন গলায় বলে, আপনার আমার প্রতি কোনো ভালোবাসা কিংবা ভালো লাগা তৈরি হয়নি। আপনি দুনিয়াটা দেখেননি, কিন্তু আমি দেখেছি। আমি আমার অতীত থেকে বেরিয়ে গেছি কি না জানি না, তবে আমি লাশ হয়ে গেছি, আর লাশ কখনো কারোর কাছে থাকে না। আসছি আমি। রাই সোহরাবকে ছেড়ে চলে যায়, আর সোহরাব নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই দিকে। পরের দিন খানবাড়ি সাজানো হচ্ছে। বাড়ির মেজো ছেলের বিয়ে বলে কথা। বিয়েতে সবাই ব্যস্ত, যেহেতু বিয়েটা অনেক দ্রুত হচ্ছে তাই কাজ অনেক। আবরার নিজের ঘরে বসে আছে। হঠাৎ নিজের ঘাড়ে কারোর স্পর্শ পেতেই আবরার নিজের চোখের পানি মুছে নেয়। তারপর মাথা তুলে তাকায়। নিজের ছোট ভাই ফারহানকে দেখে আবরার হেসে বলল, কিরে তুই এই সময়? ভাইয়া, তুই সবার চোখে ফাঁকি দিতে পারলেও আমার চোখ ফাঁকি দিতে পারবি না। তুই বিয়েটা করিস না ভাইয়া। আবরার কোনো কথা বলে না। ফারহান নিজের ভাইকে আবার বলল, ভাইয়া তুই কি সত্যি রায়কে ভালোবাসতি? আজ সত্যি আমার সন্দেহ হয়। তোর যা ভালো লাগে কর, কিন্তু তুই একদিন এর থেকেও বেশি কষ্ট পাবি। অপরদিকে রায় নিজের জিনিস নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। তারপর রিকশায় করে বাস স্টপের দিকে রওনা দেয়। দুপুরের গাড়ি ছাড়বে। নিজের চেনাচেনা শহরগুলোতে চোখ বুলে রায়। এই শহরের রাস্তায় আর ফিরে আসা হবে না হয়তো, তবু প্রয়োজনে ভরা এই শহর ছেড়ে যেতে ইচ্ছা করছে না রায়ের। রায় নিজেকে শক্ত করে, তারপর মনে মনে একটাই কথা বলল, তোর এখানে কেউ নেই, তুই একা। তোর না কেউ ছিল আর না কেউ আছে। ব্যস্ত শহরের রাস্তা দিয়ে রায় নিজের গন্তব্যে চলে যায়। রিক্সা থেকে নেমে বেশ সমস্যা হয় রায়ের, কারণ এত জিনিস নিয়ে গাড়ি খোঁজা সম্ভব না। হঠাৎ একটা হাত রায়ের শার্টটা শক্ত করে চেপে ধরে। রায় লোকটার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। আরে সোহরাব দাঁড়িয়ে আছে তার পাশে। সোহরাব তার দিকে তাকিয়ে হাসে। রায় অবাক হয় লোকটাকে দেখে। সোহরাব রায়ের হাত থেকে ব্যাগটা নিয়ে নেয়, তারপর কোমল গলায় বলল, আগেই জানতাম আমাদের সমস্যা হবে, তাই আপনার আগে আমি এসে বসে আছি। এবার চলুন, বাস খুঁজতে হবে। রায় সোহরাবের দিকে তাকিয়ে বলে, আপনি কি দিয়ে তৈরি সোহরাব? কাল যে আপনাকে আমি গ্রহণ করিনি তার জন্য আপনার খারাপ লাগছে না? সোহরাব হেসে জবাব দেয়, কালকের কথা কাল গেছে, ওই কথা ধরে রেখে বন্ধুত্ব খারাপ করতে রাজি না। এবার চলুন। সোহরাব রায়কে তার বাসে উঠিয়ে দেয়। রায়কে তার সিটে বসিয়ে দিয়ে সোহরাব বলল, রাস্তায় খাবেন আপনি কি? রাস্তায় কোথাও গাড়ি থামলে খেয়ে নেব। সোহরাব কোমরে হাত দিয়ে বলল, অনেককে জ্ঞান দিতে খুব পারেন, কিন্তু নিজের বেলা লাড্ডু। কখন বাস থামবে সেই বর্ষায় বসে থাকবেন, দেখবেন শেষে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। একটু অপেক্ষা করুন, আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসছি। রায়কে কিছু বলার সুযোগ না দিয়ে সোহরাব চলে যায়, কিন্তু কয়েক সেকেন্ড পরে আবার ফিরে আসে। তারপর বলে, আপনার কি গাড়িতে বমি হয়? একটু হয় আর কি। সোহরাব চলে যায়, আর রায় তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে রায়হান সাইমার কাছে যায় সাহায্যের জন্য, কিন্তু সেখানে যেয়ে সে আরো হতাশ হয়, কারণ অনেক কিছুক্ষণ আগেই মারা গেছে। সাইমাকে কিছু বলার পরিস্থিতি নেই। স্বামীর অকাল মৃত্যুতে সে ভেঙে পড়েছে। মানুষ যখন চোখ থাকতে অন্ধ হয়, মুখ থাকতেও বোবা হয়। রায়হান সাইমাকে সান্ত্বনা দিতে পারে না। তখন তার যে অবস্থা হয়, রায়হানের ঠিক তাই হয়েছে। সোহরাব রায়ের জন্য খাবার কিনে নিয়ে আসে। তারপর খাবারগুলো তার হাতে দিয়ে অভিমানী গলায় বলে, সময় মতো খেয়ে নেবেন, আমি কিন্তু অনিয়ম একদম সহ্য করব না বলে দিলাম।